এখনো জয়েন করতেছে। আচ্ছা, কেউ বোধহয় কিছু জিজ্ঞেস করতে যাচ্ছিলেন। কি জিজ্ঞেস করতে যাচ্ছিলেন? ম্যাম জিজ্ঞেস করতে চাচ্ছিলাম কি শোনা ম্যাম যাচ্ছে না? মিডের নাম্বার বলে এখন আমি ক্লাসের টাইম নষ্ট করব না, আর মিডের নাম্বার বলার প্র্যাকটিস আপনাদের এখানে অফ করে দিতে হবে আসলে। ভেরি ব্যাড প্র্যাকটিস। মিডের নাম্বার বলার কোনো সিস্টেম নাই, এটা কি জানেন? আমরা আগে আসলে আনঅফিসিয়ালি বলতাম, কিন্তু এটা নিয়ে অনেক ধরনের মানে ডিসক্রিপেন্সিস হচ্ছে যেগুলো খুব বাজে। তো এটার জন্য বলবো যখন সময় হবে, আমার যখন সময় হবে তখন বলবো। আচ্ছা ম্যাম ঠিক আছে। আচ্ছা, আমাদের আজকের টপিকটা হচ্ছে দ্য নিড ফর পার্সোনাল স্পেস অ্যান্ড দ্য নিড ফর টেরিটরি। আমার কেন জানি মনে হচ্ছে আমি এটা শুরু করেছিলাম, কিন্তু হয়তো বা বেশি দূর আগাইনি বা শেষ করতে পারিনি। বলেছিলাম যে নিড ফর পার্সোনাল স্পেস বলতে কি বোঝায়, টেরিটরি বলতে কি বোঝায়। আপনারা ইয়ে করছেন, রেসপন্স করছিলেন, আমাকে আমার মনে হচ্ছে আর কি। উম, যে পার্সোনাল স্পেস বলতে কি বোঝায়, একটা নিজস্ব স্পেস, আর টেরিটরি বলতে একটা রাজ্য কিংবা একটা বুঝতে পারতেছে না। বোঝানো যাচ্ছে? শোনা যাচ্ছে? কথা শোনা যাচ্ছে? একটু কাইন্ডলি রেসপন্স করবেন, কেউ কোনো কথা না হ্যাঁ, কথা বললে আমার শোনা কাছে। যাচ্ছে। জি, জি মিস যাচ্ছে শোনা। জি ম্যাম শোনা যাচ্ছে। ওকে। সো জানি না শুরু করছিলাম কিনা, আবার বলছি। পার্সোনাল স্পেস বলতে আসলে একদম মানে কি বলবো, প্রথমে আমি জাস্ট সংজ্ঞায় চলে যাচ্ছি যে দুইটা জিনিস আসলে কি বোঝাচ্ছে। সেখান থেকে এখানে সাইকোলজিক্যাল অ্যাসপেক্টে যেসব কথাবার্তা আছে সেদিকে আমরা যাব। পার্সোনাল স্পেস বলতে আসলে কি বোঝায়, পুরোপুরি ব্যাপারটা হচ্ছে যেটা কিনা আমার নিজস্ব একটা, মানে নিজের একটা জায়গা, নিজস্ব একটা মানে কি একটা ইন্ডিভিজুয়ালের একটা ভলিউম অফ স্পেস কে আসলে বোঝাচ্ছে পার্সোনাল স্পেস। ঠিক আছে? কিন্তু টেরিটরি বলতে কি সেটা বোঝায়? বোঝায় না কিন্তু। মানে আপনারা দুইটা জিনিসকে মানে বুঝতে পারতেছেন হয়তোবা, কিন্তু আইডেন্টিফাই করতে পারবেন না, মানে সঠিক শব্দ পাচ্ছেন না হয়তোবা। টেরিটরি বলতে আসলে যে কোনো একটা জায়গার একটা জিওগ্রাফিক্যাল লোকেশন বা একটা ভৌগোলিক অবস্থান থাকে। ঠিক আছে? আপনার পার্সোনাল স্পেস যেটা, সেটারও একটা ভৌগোলিক অবস্থান থাকবে, বাট দ্যাট ইজ আসলে ভেরি মাইনর। মানে এটা আসলে খুব একটা কাউন্টেড না বা খুব একটা গণ্য না। বিকজ আমি যদি বলি যে আপনার পার্সোনাল স্পেসের ল্যাটিচিউড এত, লঙ্গিচিউড এত, ব্যাপারটা শুনতে কিন্তু খুব হাস্যকর শোনা যাবে। কিন্তু একটা কান্ট্রির দেখবেন যে একটা ল্যাটিচিউড হয়, লঙ্গিচিউড হয়, একটা ভৌগোলিক একটা অবস্থান হয়, তাই না? তো এই যে পার্থক্যটা পার্সোনাল স্পেসের সাথে টেরিটরি, হ্যাঁ, এই দুইটা জিনিসের পার্থক্যটা হচ্ছে এইখানে। এখন এখানে কথা আসে যে দুইটা জিনিস আসলে কেন দরকার, বা দুইটা জিনিসকে আমরা, আমাকে একটু কাইন্ডলি 5টা মিনিট সময় দিতে হবে, এক্সকিউজ মি, হ্যাঁ, একটু থাকে আপনার। আচ্ছা, সরি, আমি যেটা বলছিলাম যে হচ্ছে একটা পার্সোনাল স্পেস, একটা টেরিটরি, এই দুটো জিনিসকে আমরা আসলে কেন মানে পড়তেছি বা বুঝতেছি বা কম্পেয়ারটা কেন করতে যাচ্ছি, যে পার্সোনাল স্পেস যে সবার দরকার সেটা তো আসলে আমরা সাইকোলজিক্যালি ফিল করি বা বুঝতেই পারতেছি। কিন্তু টেরিটরিটা কেন দরকার, বা টেরিটরিটা আসলে ওইখানে মানে দুইটা জিনিসের কম্পারিজনটা আসলে কোন পয়েন্ট থেকে আসতেছে। আচ্ছা, জিনিসটা আমার মনে হয় আমরা একটু এখানে বইয়ের যে ল্যাঙ্গুয়েজ আছে সেদিকে গেলে আরো ভালোভাবে বুঝতে পারবো। The concept of personal space was first introduced in the early 20th century by the name of Simmel. Subsequently, in 1930s, it was investigated empirically by social psychologists, but it received its most extensive attention and treatment in the later part of the century. Its recognition and application in architecture is yet to be fully explored. ঠিক আছে? ফার্স্ট অফ অল বলছে যে এই পার্সোনাল স্পেসের যে কনসেপ্টটা, ঠিক আছে, এই কনসেপ্টটা কি আবিষ্কার করছিলেন আর্লি 20th সেঞ্চুরিতে সিমল নামে এক ভদ্রলোক, যেটা কিনা 1930s এর পরে এসে কি হলো, অন্যান্য যেসব সোশ্যাল সাইকোলজিস্ট আছেন তাদের দ্বারা অনেক এক্সামিনেশন মানে হলো। তাহলে চিন্তা করেন যে এরকম এত মানে শুনতে কি মনে হচ্ছে যে খুব সামান্য একটা ব্যাপার না, বিষয় না, যে হ্যাঁ সবার তো পার্সোনাল স্পেস লাগেই, তাহলে এটা নিয়ে আবার এত গবেষণা, এত মানে এক্সপেরিমেন্ট, এসবের কি দরকার আছে, বা এটা আবার আবিষ্কার করার মতনই একটা কি ব্যাপার হলো, সেরকম লাগতেছে না শুনতে? কিন্তু ব্যাপারটা কিন্তু এতটা সিম্পল না। কারণ কি জানেন, আমরা আমি সবসময় একটা কথা বলি যে আমরা আসলে এই যুগে বা এই সময়ে এসে যে জিনিসগুলো অটোমেটিক্যালি পেয়ে যাচ্ছি, সবসময় কিন্তু ব্যাপারগুলো সেরকম ছিল না। তো আমরা কি করতেছি, পুরো ব্যাপারটাকে টেকেন ফর গ্রান্টেড হিসেবে নিয়ে যাচ্ছি। ঠিক আছে? সেই রকম ভাবে আসলে আমি যদি বলি ইন্ডিপেন্ডেন্স বা
স্বাধীনতা থেকে শুরু করে যে স্পেসশিপের ব্যাপারটা সবকিছুই কিন্তু ব্যাপারটা এরকম। এখন যেরকম আমরা এত ইজিলি ব্যাপারটাকে পাই বা ব্যাপারটাকে আমরা এতটা যেটা এনজয় করি, কিন্তু সেই ব্যাপারটা আসলে পাওয়াটা কিন্তু এতটা আসলে সহজ কখনোই ছিল না। সো আমি যে জিনিসটা পার্সোনাল স্পেস এত সাধারণ একটা ব্যাপার, সবারই একটা নিজস্ব ঘর আছে বা নিজস্ব একটা ঘর না থাকলেও একটা ভাড়া বাসায় হলেও তো আপনাদের নিজস্ব একটা রুম আছে বা একটা ঘর আছে, যেটাই হোক। কিংবা এসব বাদ দিলাম, যারা ডর্মে থাকেন বা মেসে থাকেন, হোস্টেলে থাকেন, তাদেরও একটা নিজের একটা আলাদা স্পেস আছে, হ্যাঁ? তো নট নেসেসারিলি যে তাকে রুমই হইতে হবে, যেটাই হইতে হবে, ওই যে নিজস্ব এইটুখানি একটা স্পেস, এইটুকু স্পেসও কিন্তু আসলে কি ছিল, অনেক যুদ্ধ বিগ্রহ বা অনেক কিছু মানে ঝগড়াঝাটি করে ছিনায় নেওয়ার সবসময় একটা আতঙ্কের একটা ব্যাপার ছিল। ঠিক আছে, যে একটু এদিক ওদিক হলেই এ নিয়ে যাবে, এ দখল করে ফেলবে। হ্যাঁ, আমি একদম আদিম যুগের কথা বলতেছি, যখন কিনা কেবল কিনা এটাকে কি বলে, মানে স্টোন এজের কথা বলতেছি, প্রস্তর যুগের কথা। সেই সময় ব্যাপারটা ছিল এরকম, সেখান থেকে কিন্তু আস্তে আস্তে ভাঙতে 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 দেখেন তাহলে যে 1930s কিন্তু অলমোস্ট একটা কি 20th সেঞ্চুরির শুরু, তাই না? এটা কিন্তু খুব বেশি দিন আগের কথা না, আমি যদি সেই প্রস্তর যুগের সাথে তুলনা করে বলতে চাই। প্রস্তর যুগ বা পিরিয়ড গুলো কখন চলে গেছে, হাজার হাজার বছর আগের কথা বলতেছি। তো সেইখান থেকে 1930s পর্যন্ত লেগে গেল এই জিনিসটার কনসেপ্টে আসতে। দ্যাট মিনস মাঝখানে তাহলে কি পরিমাণে পুরো পৃথিবীটা জুড়ে মানে যুদ্ধ বিগ্রহ থেকে শুরু করে সবকিছু হয়ে গেছে। এবং সারপ্রাইজিংলি এই সমস্ত যুদ্ধ বিগ্রহ সবকিছু হয়েছে, চিন্তা করে দেখবেন যে এই জায়গা দখলকে কেন্দ্র করে। খুব সহজ বাংলায় বলছি, যেটা কিনা আপনার কি বলবো, ইদানিং বা যেকোনো হচ্ছে বাংলা নিউজ পেপারে খুব সব থেকে বেশি দেখা যায়, জমি দখল, হ্যান ত্যান হাবিজাবি। কিন্তু ব্রডার স্কেলে চিন্তা করে দেখেন, এই যে দেশ ভাগ করতেছে, বা সরি নট ভাগ, দেশ যে আক্রমণ করতেছে, হ্যাঁ, আক্রমণ করে দখল করে নিতে যাচ্ছে, এটা কি আসলে জমি দখলই তো, কাইন্ড অফ দেশ দখল, তাই না? তো ছোট স্কেল থেকে বড় স্কেলে শব্দগুলোর ভাষা পরিভাষাটা পরিবর্তন হয়, কিন্তু অর্থ বলি বা উদ্দেশ্য বলি, প্রোপাগন্ডা বলি, সবকিছু কিন্তু আসলে একই থাকে। তো এখানে দেখেন তাহলে অলরেডি আমাদের এই পার্সোনাল স্পেস আর টেরিটরি ব্যাপারটা কিন্তু কানেক্টেড হয়ে গেল কিছুটা। সো যেটা বলছিলাম যে 1930 পর্যন্ত লেগে গেল মানুষের এই কনসেপ্টে বুঝতে, যে প্রত্যেকটা মানুষের আসলে একটা পার্সোনাল স্পেসের দরকার আছে, এবং সেটা কি সাইকোলজিক্যাল নিড। ঠিক আছে, আপনি দেখবেন খেয়াল করে যে এখন আপনারা যারা হোস্টেলে বা ডর্মে থাকতেছেন, আজ আজ থেকে 5 বছর পরে কথাটা মিলায় ফেলবেন বা মিলায় দেখবেন। তখন যদি এরকম সিচুয়েশন হয় বা পরিস্থিতি আসে যে আপনি এই ডর্মে না থেকে অন্য কোনো একটা কিছু সাপোর্ট করতে পারতেছেন, ইকোনমিক্যালি হোক বা যেটাই হোক না কেন, যে একটা বাসা বা একটা রুম বা এনিথিং লাইক দ্যাট, তখন আর আপনি দেখবেন যে আপনি ডর্মে থাকা বা হোস্টেলে থাকাটা প্রেফার করতেছেন না, বিকজ অফ দ্য প্রাইভেসি থিং। হ্যাঁ, ওইখানে আপনার প্রাইভেসিটা আসলে যতটুকু না অ্যাচিভ হতে পারবে, তার থেকে অনেক বেশি অ্যাচিভড হবে যদি কিনা আপনি সেটা পার্সোনাল স্পেসটা আরেকটু বড় পরিসরে হয়, মানে একটা বাসার ভিতরে হয়, কিংবা বলতে গেলে একটা পুরো বাসাই যদি আপনার হয়। তো এই যে বিলঙ্গিংনেস এর একটা ব্যাপার, এই যে একটা সেন্স অফ প্রাইভেসির একটা ব্যাপার, ঠিক আছে, এই সেন্স অফ প্রাইভেসির কথা কিন্তু আসলে এখানে বলা হয়েছে, যে এই কনসেপ্টটাকে বুঝতেই 1930s লেগে গেল। তারপরে সেটা নিয়ে সাইকোলজিস্টরা গবেষণা শুরু করলেন, এবং তারা একমত হলেন যে হ্যাঁ, আসলে এটা সত্য, এবং এটা সব বয়সের সব মানুষের ক্ষেত্রে এটা ব্যাপারটা প্রযোজ্য। ইনফ্যাক্ট আমার তো মনে হয় যে সব মানুষের ক্ষেত্রে না, এটা আসলে সব প্রাণীর ক্ষেত্রেই প্রযোজ্য। আমি জানি না সত্যি কথা যেটা, যেটা নিয়ে কোনো গবেষণা হয়েছে কিনা, বাট হইলে আই এম শিওর যেটা দেখা যাবে, বিকজ আপনি খেয়াল করে দেখেন প্রত্যেকটা পাখি পর্যন্ত নিজের বাসা বানায়। ঠিক আছে, চাইলে এরকম হইতে পারতো না যে অনেক পাখি মিলে বিশাল একটা বাসা বানাইছে, সেখানে একসাথে 30টা পাখি থাকতেছে, 40টা পাখি থাকতেছে? পারতো না? আচ্ছা, আমার কথা কি শোনা যাচ্ছে আদৌ? জি জি। এইরকম মাঝে মাঝে সাইলেন্ট একটু, হ্যাঁ, কিনছে মাঝে মাঝে। মাঝে মাঝে একটু বেঁধে যাচ্ছে, অনেকক্ষণ পরে, সবসময় না। সবার কি তাই, নাকি আমার প্রবলেম, নাকি ওর নেটওয়ার্কের প্রবলেম? আমি শুনতে পাচ্ছি মিস ক্লিয়ার। না, সমস্যা ক্লিয়ার নেই, শোনা কথা শোনা যাইতেছে, যাচ্ছে। কিন্তু আমি জানি না মিস, আমার ভয়েস আমি অনেক আস্তে শুনতেছি আপনার ভয়েস, মানে আমি ভলিউম অনেক আজকে কম একটু আস্তে শোনাইতেছে। কথা বলতেছি। আচ্ছা ঠিক আছে, এটা তাহলে একটু আগে বলতে হইতো। বাট এর থেকে জোরে তো কথা বলার দরকার হওয়ার কথা না আসলে। আপনি কি একটু হেডফোন ইউজ করবেন কাইন্ডলি? আসিফ, জি মিস। এখন শুনতে পাচ্ছেন? বলছি যে আপনি কি মিস হেডফোন ইউজ ভলিউমটা একটু কম করতেছেন? শোনাইতেছে, আমি ঠিক জানি না, হইতে পারে এটা আমার প্রবলেমও হইতে পারে, আমি ঠিক বুঝতেছি না কেন। আচ্ছা, ভলিউম কমের ব্যাপারটা হচ্ছে আপনি যদি আমার আমার সাথে কম্পেয়ার করেন, হ্যাঁ আমি অন্য দিনের থেকে আমি একটু আস্তে কথা বলতেছি।
আর না, এমনিতে আমাদের তো পারফেক্ট। বাকিদের শুনতে সমস্যা হচ্ছে না, সো প্রবাবলি আপনার ডিভাইস একটু কিছু হচ্ছে, আপনি একটু হেডফোন আপনারই ইউজ করবেন। হচ্ছে। আচ্ছা, ওকে। সো আমি আমার কথা তো মোটামুটি শোনা গেল। আমি আসলে ওই যে বাইরে থেকে আসলাম তো হুট করে, মানে মাঝখানে, তো তারপরে কেউ কোনো কথা বলতেছে না। আমি কিন্তু ভাবলাম যে শোনা যাচ্ছে কিনা আদৌ। আচ্ছা, এনিওয়ে, যেটা বলতেছিলাম, আপনি কথাটা কি বুঝতে পারছেন বা কনসেপ্টটা কি বুঝতে পারছেন কি বলতে চাচ্ছি আমি? পাখির কথা বলছিলাম। আমি বলছিলাম যে যেকোনো আসলে অ্যানিমাল থেকে শুরু করে যেকোনো প্রাণীরই আমার ধারণা যে এই সেন্স অফ প্রাইভেসি ব্যাপারটা কাজ করে। ঠিক আছে? বোঝা গেছে এটা কথাটা? হ্যাঁ, বোঝা হ্যাঁ, গেছে। বোঝা গেছে। বিকজ আমি জানি না, আমিও একটু আসলে আপনাদের কাছ থেকে মতামত এক্সপেক্ট করতেছিলাম, কিন্তু এত চুপ করে থাকলে তো মানে আমি কিন্তু এটা বইয়ের কথা বলতেছি না, আমি ওটা নিজের কথাই বলছি, একটা পার্সোনাল অবজারভেশন সোজা কথায়। আচ্ছা, এনিওয়ে, আপনারা পার্টিসিপেট করতে আগ্রহী না, আই থিংক সো। আ- আচ্ছা, ঠিক আছে মিস। ঠিক আছে মিস। আমি 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 চিন্তা করতেছিলাম চিন্তা যে মানে করতেছিলাম যে মানে মাঝে মাঝে কথা মাঝে বললে মাঝে হয়তো কথা বললে ইন্টারাপ্ট হয়তো হয় কিনা, ইন্টারাপ্ট হয় কিনা। সেই জন্য না, কথা আমি তো বলি না। প্রশ্ন করি, আমি যখন প্রশ্ন করি তখন রেসপন্স না পেলে আমি আসলে কথা বলি, এর আগে তো দরকার নেই, আমি প্রশ্ন করলে কথা বললেই হবে। ঠিক আছে মিস। সো আমি আবার কোয়েশ্চেন দিচ্ছি, একই কথা বারবার জিজ্ঞেস করতেছি, কিন্তু এবং এখন খুব উইয়ার্ড লাগতেছে, আনইজি লাগতেছে, বিকজ একই প্রশ্ন বারবার করতে হচ্ছে। যে আপনাদের কখনো এই অবজারভেশনটা আসছে যে এটা এটা যেটা আমি বললাম, যে ঠিক আছে প্রত্যেকটা প্রাণী বা মানুষ বা যেটাই বলি না কেন, একটা দেখবেন যে দলগত বা সমষ্টিগত ভাবে থাকতে পছন্দ করে, কিন্তু তারপরও সেটার ভিতরে প্রত্যেকের একটা পার্সোনাল স্পেসের একটা নিড আছে। এই এই যে সাইকোলজিক্যাল নিডটা, এটা আপনাদের পার্সোনালি আসছে কিনা, কিংবা আপনাদের অবজারভেশনে কখনো আসছে কিনা, যে কই 30টা পাখি তো একসাথে বাসা বেঁধে থাকে না। জি ম্যাম, তা তো অবশ্যই কিন্তু হচ্ছে পার্সোনাল প্রাইভেসিটা একটু বেশি। ওকে, আগে কখনো আগে নিজে কখনো থেকে নিজে অবজার্ভ থেকে করি অবজার্ভ নাই, করি নাই, কিন্তু আপনি কিন্তু বলার পর আপনি এখন বলার পর রিলেট এখন করতে রিলেট পারতেছি করতে যে না, পারতেছি যে না, প্রত্যেকটা পাখি প্রত্যেকটা তার পাখি নিজের তার মতো নিজের করে, মতো করে। বা একটা মানুষ অথবা প্রত্যেকটা প্রাণী তার মতো করে থাকে বা তার মতো করে গোছায় নেয় সবকিছু। ওকে। সো পার্সোনাল স্পেস বলতে আসলে কি বোঝায় তাহলে বুঝে গেছেন ব্যাপারটা। প্রত্যেকটা দেখেন, মেন্স ইজ দ্যাট অ্যান ইন্ডিভিজুয়াল নিডস এ ভলিউম অফ স্পেস। হ্যাঁ, একটা ভলিউম অফ স্পেস লাগবে অ্যারাউন্ড হিম অর হার হুইচ হি অর শি ক্যান কনসিডার টু বি এ প্রোটেক্টিভ ব্যারিয়ার অ্যাগেনস্ট দ্য ইন্ট্রুশন বাই এনিথিং আনওয়ান্টেড। সো আমি আবার যদি এক্সাম্পলে চলে যাই, মানে পার্সোনাল স্পেস বলতে আসলে সেই স্পেসই বোঝায় যে স্পেসে আসলে আপনি কোনো আনওয়ান্টেড ইন্ট্রুশন চাচ্ছেন না। আপনি চাচ্ছেন না যে আপনার মানে আপনি চান না বা আপনি পছন্দ করেন না এরকম কেউ আপনার ওই স্পেসটাতে চলে আসুক বা আপনাকে না জিজ্ঞেস করে সেখানে, এটাকে ইন্ট্রুশন বলে ডেফিনেটলি, যে আপনাকে না জিজ্ঞেস করে সেখানে কেউ প্রবেশ করুক। ঠিক আছে? তো এখন সেই স্পেসটা যত ছোট হোক বা যাই হোক না কেন, ডাজন্ট ম্যাটার। যেমন আমি যেটা বলছিলাম যে হোস্টেল বা ডর্মের ব্যাপারটা, তো হোস্টেল আর ডর্মে আপনি যত ছোট স্পেসেই থাকেন বা একটা সিট বা একটা বেড নিয়ে থাকলেন না কেন, সেটাও কিন্তু আপনি চাবেন না যে আপনার যে ছোট আলমারিটা আছে বা আপনার একটা ছোট পড়ার টেবিল আছে বা আপনার বেডটা আছে, সেটা আরেকজন এসে নোংরা করে রাখুক বা সেখানে আরেকজন এসে বসুক ধরুক। ঠিক আছে? কিংবা সোজা কথা আপনার পার্সোনাল স্টাফ নিয়ে ঘাটাঘাটি করুক আপনাকে না জিজ্ঞেস করে। পারমিশন নিয়ে করলে দ্যাটস আ ডিফারেন্ট থিং। এম আই রাইট? জি মিস। জি ম্যাম, আসলে এটা ঠিক বলেন। সো এই যে ব্যাপারটা, এই যে ফিলিংসটাই আসলে পার্সোনাল স্পেস এর নিডটা। ঠিক আছে? তো এই কথাটাই আসলে এই যে টোটাল কনসেপ্টে 1930-তে সিমল নামের একজন ভদ্রলোক উনি ফার্স্ট এটা নিয়ে আসলেন, এবং প্রবাবলি হি ওয়াজ নট এ স্কলার। স্কলার হলে নিশ্চয় ওনার নামের আশেপাশে আরো অনেক কিছু থাকতো। তো ওনার পরে ওনার কথাটাকে সাইকোলজিস্টরা ব্যাখ্যা সহকারে মানে ওয়েল অ্যাকসেপ্টেড করে নিলেন। Territory, on the other hand, is defined the need of individuals or groups to claim some geographical area, দেখেন, as their own. এই টেরিটরি কখন হয়ে যাচ্ছে? তখন যে সেম কাইন্ড অফ পিপল বা একই জাতি, ধর্মের, বর্ণের অনেক কিছু মানে বেসিস এই ক্লাসিফিকেশনটা হইতে পারে। একটা গ্রুপ অফ পিপল যখন কি করতেছে, তারা একটা জিওগ্রাফিক্যাল এরিয়াকে নিজেদের বলে দাবি করতে থাকে, হ্যাঁ, বা দাবি করতে চায়, সেই জায়গাটাকে বলা হচ্ছে টেরিটরি বা রাজত্ব। সোজা কথা আপনি বাংলায় সার্চ দিলে হয়তো বা এটা ইংলিশের অর্থ এটাই আসবে, যে রাজত্ব।
This need can be satisfied through the availability of a fixed area and the provision of a specific environment or a specific spatial conditions. The essential requirements is that the individual or the group must have the capacity to control the area, even when individual or individuals are not physically present in this area. Territory thus differs from the personal space, which is something an individual carries around with him or her. So ব্যাপারটা আসলে কি হচ্ছে যে এই টোটাল ফার্স্ট অফ অল যে নিডটা আছে, টেরিটরির যে একটা নিডটা আছে, ঠিক আছে, এই নিডটাকে কিভাবে স্যাটিসফাইড করা যাবে যখন শুধুমাত্র একটা এরিয়ার অ্যাভেলেবিলিটির উপরে ব্যাপারটা আসলে পুরোপুরি ডিপেন্ড করতেছে। আমি যেটা বলতেছিলাম যে এরিয়া যদি অ্যাভেলেবেল নাও হয়, কি করছে আগে? দখল করে নিচ্ছে, তাই না? হ্যাঁ, দখল করে নিচ্ছে। তো দখল যখন করে নিচ্ছে, তো এই যে এসেনশিয়াল রিকোয়ারমেন্টটা, এটার রিজনটা কি আসলে? এটার রিজনটা হচ্ছে, মানে আপনি বলতে পারেন যে আপনি তো পার্সোনাল একটা স্পেসের ভিতরেই, আমি একটু অন্যভাবে যাচ্ছি, এখানে যেভাবে এক্স্যাক্টলি আছে সেভাবে না বলে সেটাকে ফিল করতে পারেন। হ্যাঁ, এটা আপনার মনে হতে পারে, কিন্তু আপনি চিন্তা করে দেখেন যে আপনি যখন অন্য কোথাও ট্রাভেল করেন বা অন্য কোনো কান্ট্রিতে যান বা কিছু, হ্যাঁ, সেই জায়গাটাতে আপনি যতই চেষ্টা করেন না কেন, আপনি একটা ঘর ভাড়া নিয়ে থাকলেও কিন্তু সেই জায়গাটাকে আপনি সবসময় মানে সিকিউরড ফিল করে থাকতে পারবেন না। আপনার মনে হবে যে এখনই মানে কেউ না কেউ আসলে এখানে আসতে পারে, বা কেউ না কেউ ওই জায়গাটাতে আপনার ইন্ট্রোডিউসার যেটা ওইভাবে করে আসতে পারে। তার কারণটা কি? তার কারণ হচ্ছে আপনি ওখানে বহিরাগত, ঠিক আছে? অন্য একটা গ্রুপ অফ পিপলের ভিতরে, অন্য একটা কমিউনিটি পিপলের ভিতরে বা অন্য একটা টেরিটরির ভিতরে আপনি যখনই বহিরাগত, তখনই আপনার মনের ভিতরে আসলে ওই ভয়টা সাধারণ। এখন আমরা অনেক সিভিলাইজড হয়ে গেছি, সভ্য হয়ে গেছি, এতটা বেশি যতটা মানে বোঝা যাচ্ছে, বলা হচ্ছে ততটা ব্যাপারগুলো এরকম না হলেও স্টিল ইটস ট্রু যে ওই কান্ট্রির বলি বা ওই দেশে বলি, ওখানকার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, ওদের কিন্তু ফুল অধিকার আছে যে ওরা চাইলেই আপনার ঘরটা সার্চ করে ফেলতে পারে যে কোনো সময়, আপনাকে মানে আপনার ইয়াতে কি বলবো একটা হানা দিতে পারে সোজা কথায়, হ্যাঁ। কিন্তু সেম কাজটা কিন্তু আপনার নিজের দেশে বা নিজের টেরিটরিতে আপনি কখনোই, ওরা সার্চ ওয়ারেন্ট ছাড়া বা কোনো কিছু ছাড়া আসতে পারবে না, ঠিক আছে? বা ওইটুকু অ্যাকাউন্টেবিলিটি আপনাদের আছে, মানে একটা নাগরিককে কিন্তু আসলে চাইলেই, মানে সেই দেশের নাগরিককে সেই দেশের অথরিটি চাইলেই ডিস্টার্ব করতে পারে না। তো এই যে ব্যাপারটা, এই যে সেন্স অফ বিলঙ্গিংনেস, এইখান থেকে আসলে টেরিটরি ব্যাপারটা আসছে। আর আমি খুব মানে কি বলবো, ব্রডার স্কেলে জিনিসটা চলে গেছে, আরো ছোট 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 অনেক বিষয় তো আছেই, যেমন একটা গ্রুপ অফ পিপল একই জায়গায় থাকলে একটা সেন্স অফ প্রোটেকশন কাজ করে, এটা তো বুঝতেই পারতেছেন। যার কারণে দেখবেন যে একটা, আমি কান্ট্রি তো অনেক বড় কথা বললাম, আরো ছোট করে বলে ফেলি, একটা শহর, ঠিক আছে, বা আরো আরো যদি বলি যে একটা ডিস্ট্রিক্ট, ঠিক আছে, এইভাবে দেখবেন যে এইসব ইসেরও মানুষের ভিতরও গ্রুপ অফ পিপলস এক জায়গা হয়ে যাচ্ছে বা গ্রুপ অফ পিপল তৈরি হয়ে যাচ্ছে, ঠিক আছে? যেমন মনে করেন, আমি জানি না আপনাদের ইউনিভার্সিটিতে আছে কিনা, আমার ইউনিভার্সিটিতে ছিল এরকম চিটাগাং সমিতি, তারপরে ধরেন এরকম আর কি, হ্যাঁ, উত্তরবঙ্গ কল্যাণ কল্যাণ সমিতি বা ছাত্র কল্যাণ সমিতি, এরকম একটা ব্যাপার। তো ব্যাপারটা হচ্ছে যে ওই টেরিটরি পিপলরা আসলে ওদের সাথেই সেফ ফিল করতেছে। মানে এই জিনিসটা কেন হচ্ছে, আমি শিওর যে আপনারা ভার্সিটি না হোক অন্য কোথাও না কোথাও দেখছেন, দেখছেন তো অবশ্যই, তাই না? নোয়াখালী জি সমিতি, ম্যাম, ছিল এরকম অনেক ছিল কিছু আমাদের ছিল, স্কুলেও ছিল এরকম। স্কুলেও ছিল। দেখেন তাহলে অবস্থা। তো কখনো চিন্তা করে দেখছেন যে এগুলোর দরকার কি ভাই? আমরা তো একই স্কুলে একই জায়গায় পড়তেছি, এটাই তো মানে একটা ইনস্টিটিউশন, একটা গ্রুপ, তাই না? তো এটার পরে আবার এটার ভিতরে আবার এরকম জেলা ভিত্তিক মানে ভাগাভাগি কেন হচ্ছে, কখনো ভাবছেন? না, কখনো ভাবি নাই। আমি কখনো ভাবি নাই। ব্যাপারটা ইন্টারেস্টিং না? আমার কাছে অবশ্য আজগুবি লাগে। আজগুবি ইজ আ সেন্স অফ ইন্টারেস্টিং আসলে, কাইন্ড অফ আপনি যখন একটা জিনিসে কৌতূহল পাবেন তখন সেটাকে আপনার কাছে ইন্টারেস্টিং লাগবে, আজগুবি তো বটেই। এবং যখন আসলে মানে আপনার কাছে উইয়ার্ড খারাপও লাগবে আবার অবাকও লাগবে, তখন আপনি এই যে যেটা যেটা বললেন সেটা হইতে পারে। এখন ব্যাপারটা হচ্ছে যে খারাপ লাগার আগে আমার কাছে মজা লাগে, কারণ খারাপ লাগার ব্যাপারটা আসলে তখন আসে যেহেতু যে একটা জাজমেন্টাল ব্যাপার, যে ওরা কি সংঘবদ্ধ হয়ে বা দলবদ্ধ হয়ে খারাপ কিছু করতেছে, বা কোনো কি বলবো কোনো রেসিজম করতেছে, বা লাইক অন্য যে ইয়াটা আছে, গ্রুপ আছে, বা অন্য যারা অন্য জায়গা থেকে বিলং করতেছে তাদের সাথে কি রেসিজম করতেছে, তখন ব্যাপারটা আসে আসলে খারাপ লাগে। বাট ওই পর্যন্ত যদি নাই যায়, ব্যাপারটা কিন্তু ইন্টারেস্টিং। কারণ হচ্ছে চিন্তা করে দেখেন যে কেন, মানে এই গ্রুপিং এর রিজনটা কি, এটা কেন হবে, এটা হওয়ার আসলে খুব বেশি মানে চিন্তা ভাবনা করার কোনো রিজন নাই। ওরা মনে করে যে
এই গ্রুপ অফ পিপলের আচার আচরণ, চলাফেরা, বিহেভিয়ারাল প্যাটার্ন, কথাবার্তা, ভাষা গত দিক থেকে তারা একই রকম বা সেন্টে, যার কারণে তারা একে অন্যকে পরস্পরকে ভালো বুঝবে বা একে অন্যের প্রয়োজনীয়তাটা চাহিদাটা ভালোভাবে বুঝতে পারবে, যেটা কিনা অন্য মানুষ হয়তো বা পারবে না, হুইচ ইজ অ্যাকচুয়ালি রং, আই থিঙ্ক সো। মানে একটা টেরিটরি হইতে হলে, ফিল করতে হলে আমার মনে হয় একটা দেশই যথেষ্ট। আমরা একই দেশের নাগরিক, এইটুকু হলেই মানুষের প্রতি মানুষের ওই সহমর্মিতাটুকু থেকে থাকা উচিত। ঠিক আছে, কিন্তু যাই হোক, তারা ফিল করে, তাদের ফিলটা তো আসলে আপনি আটকাতে পারবেন না, এটা আসলে কাইন্ড অফ হচ্ছে সাইকোলজিক্যাল ম্যাটার। ঠিক আছে, তো এখান থেকে ব্যাপারগুলো হয়ে আসছে যে, এবং আমি খুব ছোটবেলায় খুব ইন্টারেস্টিংলি একটা জিনিস অবজার্ভ করতাম। আমার বাবা যেহেতু এয়ারফোর্সে ছিলেন, যে আমরা ইয়ে মানে এয়ারফোর্সের ওই জায়গাটার ভিতরটা কি, এয়ারফোর্স আর্মির এই ব্যাপারগুলো হচ্ছে প্রচুর মানে নানান দেশের বা নানান জায়গার মানুষ আসলে একই জায়গায় থাকে। হ্যাঁ, আমরা একই স্কুলে পড়তেছি, প্রত্যেকের গ্রামের বাড়ি হচ্ছে এক এক জায়গায়, ডিফারেন্ট ডিফারেন্ট মানে ডিস্ট্রিক্টে। তো এর মধ্যেও দেখা যাইতো যে যাদের যাদের ওই যে বাড়ি একই দিকে, ওইসব ফ্যামিলিদের মধ্যে বেশি একটা ভালো বন্ডিং হয়ে যাচ্ছে। হ্যাঁ, তারা বলতেছে আরে আমরা তো দেশি ভাই, এরকম একটা ব্যাপার। তো তখন আমার কাছে ব্যাপারটা হিট করতো যে দেখো, একই জায়গায় জব করে, একই জায়গায় পড়াশোনা করে, একই এনভায়রনমেন্টে থাকার পরেও প্রায়োরিটিটা কোন জায়গা থেকে আসতেছে, যে কারা কারা আসলে একই দেশের বা একই জায়গার থেকে বিলং করতেছে। তো এই যে সেন্স অফ বিলঙ্গিংনেসটা বা সেন্স অফ প্রাইভেট, এটা আসলে আপনি মানুষকে চাইলেই বদলাই দিতে পারবেন না, কারণ এটা একটা টোটালি ইনার সাইকোলজিক্যাল ফিলিং। এটা কিন্তু কোনো আপনি সাইন্টিফিক্যাল লজিক পাবেন না, কিছু পাবেন না। হুম। কিংবা যেটা পাবেন সেটা হচ্ছে এত এখনো জয়েন করতেছে রে। যেটা পাবেন সেটা হচ্ছে কাইন্ড অফ হিস্ট্রিক্যাল কিছু এভিডেন্স আপনি পেতে পারেন, যে একটা সময় কি হতো, এই এলাকার মানুষ ওই এলাকার মানুষের সাথে গন্ডগোল করতো, ঝগড়াঝাটি করতো। তো এই ঝগড়াঝাটি করার কারণে কি হয়ে গেছে, তাদের তাদের মধ্যে দুইটা এরিয়ার মধ্যে হয়তোবা শত্রু ভাবাপন্নতা রয়ে গেছে। ওই শত্রু ভাবাপন্নতাকে ট্যাকল দেওয়ার জন্য সে যেখানেই যায়, আশেপাশের মানে তার নিজের দলের লোক ভারী করার মতো লোক খোঁজে। ঠিক আছে, তো এটা একটা রিজন আছে, সাইকোলজিক্যাল রিজন হতে পারে। তো যেটা বলতেছিলাম, যে এই কারণে আসলে এই বিলঙ্গিং সেন্সটা থেকে আসলে টেরিটরি সেন্সটা চলে আসছে। আমার কাছে মনে হয় আপনারা মোটামুটি এখন ক্লিয়ার হয়ে যাওয়ার কথা, যে পার্সোনাল স্পেসের নিডটা আসলে কোন জায়গায়, আর টেরিটরির নিডটা আসলে কোন জায়গায়। বোঝা গেছে মোটামুটি? জি মিস, বোঝা গেছে। কোনো প্রশ্ন আছে? এখানে যা লেখা আছে এগুলো বলে ফেলছি, সেকেন্ড ইয়েতে চলে যাবো। কোনো প্রশ্ন থাকলে করে ফেলেন। মিস পার্সোনাল স্পেসের নিডটা বুঝছি যে, এক একজনের এক এক রকম স্পেস প্রয়োজন হতে পারে, কিন্তু টেরিটোরিয়াল নিডটা বুঝি নাই। টেরিটরি নিডটা বুঝেন নাই? হায় হায়, কি বলেন, কি বললাম তা? আচ্ছা, আর কেউ আছে? বাকিরা বুঝছেন? অন্য কেউ একটু একটু বলেন, বুঝান, আমি একটু শুনি। বুঝেন নাই কে কে আছেন? কথা বলেন তো। ম্যাম টেরিটরিটা হচ্ছে দেশে গেলে যে ইনসিকিউর ব্যাপারটা আছে, মানে নিজের হুম। নিজের দেশে থাকলে হচ্ছে যেরকম একটা সিকিউরিটি হয়, বা অন্য দেশে গেলে যে পাসপোর্ট বা যেকোনো কিছু ইয়াতে ওরা বের করে দিতে পারবে, বা নিজের কাছে সবকিছু সবসময় রাখতে হবে, এরকম একটা ব্যাপার। কি টেরিটরি? জি হ্যাঁ, ম্যাম, জি ম্যাম, ডেফিনেটলি। মানে আপনারা কি জানেন, তোমার বুঝেন না আসলে কোন জায়গায় টেরিটরি জিনিসটা তো বুঝতে জি ম্যাম, পারছেন আমি নাকি? তো এটাই বুঝতে পারছি, এটাই মনে হয় টেরিটরি জিনিসটা বুঝতে পারছেন। তরফদারের কোশ্চেনটা ছিল যে টেরিটরিটা আসলে প্রয়োজনীয়তাটা কোনটা, রাইট? হ্যাঁ, ওই যে টেরিটোরিয়াল নিডসটা কি, মানে নিডসটা টেরিটোরিয়াল তো স্পেসের যে নিডসটা বা এই টাইপের। এই যে, আচ্ছা, এটা হচ্ছে যে আমি আপনাকে এখন বোঝানোর জন্য একদম ডিরেক্ট এক্সাম্পল দিতে পারি। সেপার আমি যেটা বলছিলাম, যে আপনি যদি কখনো কোনো বাইরের কান্ট্রিতে যান, আপনার নিজের দেশ আপনি ছেড়ে আসছেন, আপনি দেশই ছাড়া দিলাম, আমি আর এই এলাকার মধ্যে থাকলাম না, তো ওইখানে গিয়ে কি আপনি অতটা সেফ বা সিকিউর ফিল করবেন, যেটা যেটা কিনা আপনি আপনার দেশে ফিল করেন? না, ফিল করব। তো এইটা একটা নিড আছে না, নেসেসিটি আছে না, দ্যাট ইজ ইট, আচ্ছা, টেরিটোরিয়াল নিড। এবার বুঝতে পারছি। হ্যাঁ, যে একটা গ্রুপ অফ পিপল যাদেরকে আপনি ট্রাস্ট করেন, যাদেরকে আপনি বিশ্বাস করেন, বা তাদের আশেপাশে থাকলে আপনার যে একটা বিলঙ্গিং সেন্স হয়, সেই জিনিসটাই আসলে টেরিটোরিয়াল নিডটা। ঠিক আছে, যে একটা সাইকোলজিক্যাল নিড সেন্স হয়, যেটা কিনা আপনি কিনা অ্যানাদার গ্রুপ অফ পিপল সে তাদের মধ্যে থাকলে সেই জিনিসটা হয় না।
আমি এইটাকে আরো ক্লিয়ার করার জন্য বললাম যে দেখেন একই দেশের নাগরিক হয়েও আমাদের ভিতরে টেরিটোরিয়াল সেন্সটা এতখানি বেশি চলে গেছে যে আমরা কি করি যে ডিস্ট্রিক্ট ওয়াইজ আমরা এরকম ভাগাভাগিতে চলে গেছি, বা মানে ভাগাভাগি মানে কি ভৌগোলিক ভাগাভাগি তো থাকবেই, আমি সাইকোলজিক্যাল এটা কথা বলতেছি। ওই যে সমিতি বানাচ্ছে, হ্যাঁ, গ্রুপ পেপার বানাচ্ছে, যে বলতেছেন যে অমুক অমুক আমরা দেশি ভাই, তাদের মধ্যে বন্ডিংটা একটু বেশি হয়ে যাচ্ছে। কারণটা কি? কারণটা হচ্ছে ওরা ওই একই টেরিটরিতে বিলং করে, ওই সেন্সটা ওদের মধ্যে ডেভেলপ করতেছে। বুঝতে পারছেন? মানে ওই মানে কি চাহিদা না থাকলে তো নিশ্চয়ই এই ব্যাপারটা হইতো না। বোঝাতে পারলাম? হ্যাঁ মিস, এবার বুঝতে পারছি। হুম, okay. So next the thing is the in the territorial varieties. হ্যাঁ, দেখেন আর ওই যে এতে ক্লাসিফিকেশনে চলে আসবে। Initially territories may be divided into two categories. Public territory একটা হচ্ছে home territory. Public territories are the areas where individuals have freedom of access but not necessarily of action. Road, park, public transport stations and so are the examples of public territories. These facilities are open to all and the public can be engaged in a range of activities as long as these activities do not create chaos, confusion or cause harm to others. Such spaces are owned, managed and maintained by the government on behalf of the people of the land who are the real owners. The government also has the responsibility to ensure that such public territories meet the needs and the expectations of the people of the land. Okay. এখন দেখেন এই যে টেরিটরি কথাটা আমরা বলতেছি বারবার, এর মধ্যেও কি হয়ে গেছে, ভাগাভাগি হয়ে গেছে। দুইটা ভাগ করে ফেলছে, একটা হচ্ছে টোটালি পাবলিক টেরিটরি আর একটা হচ্ছে আপনার হোম টেরিটরি। সো আপনি বুঝতেই পারতেছেন যে আমরা এখন আসলে একটা সিটি অ্যাসপেক্টে কথা বলতেছি, যে একটা সিটি অ্যাসপেক্টে আপনি আমি যদি টেরিটরি শব্দটাকে একটু জোনিং করে বলি তাহলে আপনাদের আর্কিটেকচারাল ল্যাঙ্গুয়েজ আর বুঝতে একটু সুবিধা হবে। আমরা কি পড়ি, আমরা যে কোনো প্রজেক্ট করার সময় দেখেন তিনটা ভাগে ভাগ করে ফেলতেছি, পাবলিক, সেমি পাবলিক, প্রাইভেট জোন, রাইট? হ্যাঁ, এটা একটা স্পেসের ভিতরে যদি আমরা এই রকম টেরিটরি ভাগ করতেছি, কিন্তু ওইটাও কিন্তু একটা কাইন্ড অফ টেরিটরি। ঠিক আছে, যে এই জায়গাটুকুর মধ্যে আমরা পাবলিককে আসতে দিব, এই জায়গাটুকু হচ্ছে আমাদের সেমি পাবলিক, আর একটা জায়গা হচ্ছে প্রাইভেট স্পেস যেখানে আসলে আমরা পাবলিক অ্যালাউ করতেছি না। তো ওরকম চিন্তা করে দেখবেন যে প্রত্যেকটা স্কেল অফ স্পেসেই আসলে এই জায়গাগুলোর ডেফিনেশন আলাদা আলাদা। যেমন এখন যদি আমরা সিটি স্কেলে কথা বলতে চাই তাহলে পাবলিক টেরিটরি বলতে কোন সব এরিয়া বোঝাবে বলেন তো? রাস্তাঘাট, পার্ক, পাবলিক ট্রান্সপোর্ট, তাই না, স্টেশনস ইত্যাদি জায়গাগুলো, যে জায়গাগুলো আসলে রক্ষণাবেক্ষণ কিংবা মেইনটেনেন্স এই জিনিসগুলা আপনার মানে করতে হয় না, যেটা কিনা গভর্নমেন্টের করার কথা, এবং আপনি সেই জায়গাগুলো ইচ্ছা মতো ব্যবহার করতে পারবেন যতক্ষণ পর্যন্ত না আপনি কোনো পাবলিক নিউইসেন্স ক্রিয়েট করেন, মানে কোনো ক্রাইম করেন, কোনো ক্যাওস সৃষ্টি করেন, অন্য মানুষের ডিস্টার্ব সৃষ্টি করেন, ঠিক আছে? ততক্ষণ পর্যন্ত আপনি পাবলিক টেরিটরি গুলা আপনার নিজের মতো করে ইউজ করতে পারবেন। তাহলে আপনি জিনিস চিন্তা করে দেখেন, এবং এখানে আবার হচ্ছে এক্সাম্পল দিলে আমার মনে হয় কনফিউশন গুলো ক্লিয়ার হয়ে যাবে। তার মানে কি হচ্ছে, আপনি অন্যকে ডিস্টার্ব না করা পর্যন্ত যে জিনিসগুলো নিজের মতো করে ইউজ করতে পারতেছেন, ঠিক আছে, সেটার উপরে তার মানে আপনার একটা ওনারশিপ কিন্তু আছে, আছে নাকি নাই, চিন্তা করে দেখেন তো। জি ম্যাম। আছে না? আপনি একটা পার্কে বসে থাকলে আপনাকে আরেক দেশ থেকে এসে লোকজন এসে তাড়াই দিচ্ছে না, বা এই জায়গায় বসতে পারবে না, বের করে দিতে পারে, হ্যাঁ পারতেছে না। তো এটা তার মানে কি, তার মানে আপনার কিন্তু একটা ওনারশিপ এখানে আছে, যে ওনারশিপটা আসলে ইন্ডিভিজুয়ালি আপনার না হইলেও একটা গ্রুপ অফ সমষ্টিগত পিপল বা একই টেরিটরির আন্ডারে থাকার কারণে আপনার, বোঝা গেছে? এবং তো পার্সোনাল স্পেসের সাথে টেরিটরি মানে ইয়াটাই হচ্ছে সেইখানে যে আপনার পার্সোনাল স্পেসকে আসলে আপনিই কন্ট্রোল করেন, কিন্তু একটা টেরিটরিকে আপনি ইন্ডিভিজুয়ালি হয়তো বা কন্ট্রোল করেন না, কিন্তু আপনার হাতে কন্ট্রোলটা বা আপনার অধিকারটা আছে এটাকে ফুল ইউজ করার মতো। ওকে, তো গভর্নমেন্টের এটাও রেসপন্সিবিলিটি যে ওই সার্চ পাবলিক টেরিটরিজ যেন সব ধরনের নিড এবং এক্সপেকটেশন মানুষের জন্য পূরণ করে। ওকে, এবং গভর্নমেন্টের কেন এটা রেসপন্সিবিলিটি, কারণ এই গভর্নমেন্ট বা সরকারকে আপনারাই মানে পাবলিকই চুজ করছেন যেন তাদের হয়ে তারা কি করে, গভর্নমেন্ট কিন্তু আসলে পাবলিক সার্ভেন্ট, ঠিক আছে? সো দ্যাট ইজ দ্য ট্রু, মানে ইয়াতে না যায় আর কি, যাই হোক এটা আগে, বাট সব দেশে, এটা শুধু আমাদের দেশের জন্য না, যে কোনো দেশেরই গভর্নমেন্ট অ্যাক্ট লাইক কি বলবো, যে তারাই আসলে পাওয়ারফুল বা তারা পাওয়ারটা করতেছে, সাধারণ জনগণ কিছু না। কিন্তু গণতন্ত্রের সংজ্ঞাটা কিন্তু আসলে এভাবে আসছিল না, গণতন্ত্রের সংজ্ঞাটাই ছিল পাবলিক পিপল
কি বলেন তো? গভর্নমেন্ট ইজ অফ দ্য পিপল, ফর দ্য পিপল অ্যান্ড টু দ্য পিপল, তাই না? গভর্নমেন্ট হচ্ছে শুধুমাত্র পাবলিকের জন্য, পাবলিকের তরে, এরকম হওয়ার কথা ছিল আর কি। যাই হোক, এনিওয়ে, সো হোম টেরিটরিজ এর ব্যাপারটা কি তাহলে? হোম টেরিটরিজ অন দ্য আদার হ্যান্ড আর এরিয়াস where individuals have freedom of access as well as of action. সো অ্যাক্সেস আর অ্যাকশন, দেখেন দুইটা কথা আগেও আসছে এখনো আসতেছে, দুইটার মধ্যে পার্থক্য কি? অ্যাক্সেস তো থাকবে, অ্যাক্সেস মানে কি আপনার প্রবেশাধিকার, কিন্তু অ্যাকশন মানে যা ইচ্ছা তাই করা। হ্যাঁ, অ্যাক্সেস এন্ড অ্যাকশন। সো পাবলিক স্পেস বাট পাবলিক টেরিটরিতে আপনার অ্যাক্সেস আছে, কিন্তু আপনার অ্যাকশনসটা কন্ট্রোলড, রাইট? মানে আপনি অনেক কিছু করতে পারবেন, অনেক কিছু করতে পারবেন না। আপনি একটা পাবলিক স্পেসে আপনি হেডফোন নিয়ে গান শুনেন, কেউ কিছু বলবে না, কিন্তু যখনই আপনি একটা লাউড স্পিকার বাজায় ধুমধাম মাইক বাজানো শুরু করবেন, তখনই এটা অন্য মানুষের ডিস্টার্ব শুরু হবে, আপনি তখন এটা করতে পারবেন না। ঠিক আছে? সো পাবলিক স্পেসে কি হয়ে যাচ্ছে, যে আপনার অ্যাকশনটা কন্ট্রোলড কিন্তু আপনার অ্যাক্সেসটা আনলিমিটেড। কিন্তু প্রাইভেট স্পেসে আপনার ফ্রিডমটা অ্যাক্সেসেরও আছে, অ্যাকশনেরও আছে। ওকে, জেনারেলি স্পিকিং, ইনফ্যাক্ট, এবং সব থেকে বড় কথা হচ্ছে কথা বলার ক্ষেত্রে। আচ্ছা না, সরি স্যার, এটা আমি এটা আসলে ব্রেক করে গেছিলাম। মানে এটা নর্মাল উদাহরণ দেওয়ার বুঝাইছে আর কি, যে সাধারণত উদাহরণ দেওয়ার ক্ষেত্রে এই জিনিসটা বুঝাইছে। মোর ওভার ইট প্রোভাইডস দ্য ইন্ডিভিজুয়ালস এ সেন্স অফ বিলঙ্গিং, ঠিক আছে, ইন্টিমেসি অ্যান্ড কন্ট্রোল ইন রেসপেক্ট অফ দ্য এরিয়া। মোর ওভার কি, প্রাইভেট স্পেস বা হোম টেরিটরির কথা বলতেছে যেটা, সেটা কি করে, একটা ইন্ডিভিজুয়ালকে একটা বিলঙ্গিং সেন্স প্রদান করে, একটা ইন্টিমেসি প্রদান করে, এবং কন্ট্রোল ইন রেসপেক্ট অফ দ্য এরিয়া, ওই এরিয়াটার একটা কন্ট্রোলের একটা সেন্স প্রোভাইড করে। ঠিক আছে, বাট ইন্টারেস্টিংলি এনাফ পাবলিক প্লেসেস মে sometimes be considered as a home territories by certain groups who use these places frequently. For example, certain restaurants or bars become the home territories of regulars. Communities with particular racial, ethnic, or linguistic groupings may colonize different parts of a city, giving rise to different home territory for the concerned groups. খুব ইম্পর্টেন্ট দুটো পয়েন্ট বলছেন, যে এখানে চিন্তা করে দেখেন যে আমরা যেখানে পাবলিক টেরিটরি আর হোম টেরিটরি বলতে ব্যাপারটা এভাবেই বুঝতেছি, যে পাবলিক হোম টেরিটরি কি করতে দিবে আপনাকে, একটা সেন্স অফ বিলঙ্গিংনেস দিবে। হ্যাঁ, যে এই জায়গাটাতে আমি বিলং করি, এটা কিন্তু প্রপার সাইকোলজিক্যাল ইস্যু। বারবার বলতেছি আমি, আপনি আপনার খালার বাসায় গেলে আপনি হয়তো বাসাটাকে নিজের ফিল নাও করতে পারেন, কিন্তু আপনার বাবা মা যেখানে থাকে সেখানে গেলে আপনি নিজের ফিল করবেনই। ওইখানে গিয়ে আপনার ওই জড়তাটা কাজ করবে না, যদিও খালাও আপনার, বাবা মাও আপনার। আমি একদম মানে ভাবে বললাম, ঠিক আছে? তো এই যে দেখেন, এই যে বিলঙ্গিং সেন্সটা কেউ কিন্তু আপনাকে শিখায় দেয়নি, বা কেউ কিন্তু আপনাকে বলে দেয়নি যে ইউ হ্যাভ টু বিহেভ ইন এ সার্টিন ওয়ে ইন দ্যাট প্লেস। কেউ আপনাকে শিখায় দেয়নি, শিখাই দিচ্ছে যে আপনি বা ঠিক আছে, হ্যাঁ, ছোটবেলায় বাবা মারা একটু সামথিং কাইন্ড অফ বিহেভিয়ারাল একটা ব্যাপার শিখায়। আবার এটা চিন্তা করে দেখবেন, দাদি বা নানির বাড়িতে যখন আপনারা যাচ্ছেন, তখন কিন্তু আবার ওই খালা, চাচা, মামা, ফুপু, তাদের বাসায় গিয়ে যে বিহেভিয়ারটা, ওখান থেকে কিন্তু ওই মানে জড়তাটা আবার ওখানে থাকতেছে না, তাই না? দাদি নানির বাসায় গিয়ে কি করতেছেন, আরো ফ্রি ভাবে দৌড়াদৌড়ি করছেন ছোটবেলায়, তখন আবার নিজের মনে হচ্ছে। তাহলে দেখেন যে এই যে সেন্স অফ বিলঙ্গিংটা, এটা কিন্তু আপনাদের মধ্যে অটোগ্রো করছে, মানুষের ভিতরে এই সাইকোলজিক্যাল সেন্সটা আসলে অটোগ্রো করে, এটা কেউ কাউকে শিখিয়ে দেয় না। বাবা মা একটা সার্টেন পর্যায়ে মানে একটা বিহেভিয়ারাল অ্যাক্টিভিটিস কি শিখায়, যে তুমি যখন কোনো গেস্টের বাসায় যাবে বাচ্চাদেরকে, তখন ইউ হ্যাভ টু বিহেভ ইন এ সার্টেন ওয়ে, তাই না? দৌড়াদৌড়ি করতে হবে না, এটা ভাঙবে না, বাচ্চাদের মধ্যে এই জিনিসগুলো আসলে আস্তে আস্তে পরে গ্রো করে ফেলে বড় হলে, যে আচ্ছা ঠিক আছে, হ্যাঁ, এখানে আমি চাইলে এটা করতে পারি, এটা করতে পারি না। বাট দাদির বাসায় গিয়ে এটা করা যাবে না, কিন্তু খালার বাসায় গিয়ে এটা করা যাবে, বা খালার বাসায় এটা করা যাবে না যেটা দাদির বাসায়। এই যে পার্থক্যগুলো ডিস্টিংগুইশিং ভাবে এত ডিটেইলে কিন্তু কেউ কখনো কাউকে শিখিয়ে দেয় নাই। এটা আপনি সব চিন্তা করে দেখবেন, এটা অটোমেটিক্যালি সাইকোলজিক্যালি নিজেদের ভিতর গ্রো করছে। ওকে, সো এই গ্রোয়িং সেন্সটা আসলে শুধুমাত্র যে আপনার নিজস্ব ফ্যামিলির ভিতরেই হতে হবে এমন কোনো কথা নেই। এই গ্রোয়িং সেন্সটা আসলে মানে ফুল পাবলিক টেরিটরিতেও গ্রো করতে পারে। কিভাবে? বলতেছে যে সার্টেন রেস্টুরেন্ট আর বার্স বিকাম হোম টেরিটরিজ টু রেগুলার। আপনি যদি একই রেস্টুরেন্টে মাসের পর মাস, বছরের পর বছর ধরে যান, আপনি ওই প্লেসটাতে এত কমফোর্ট ফিল করেন যে আপনার ওখানে যেতে ভালো লাগে। আপনি যাচ্ছেন, আমি রেস্টুরেন্ট থেকে আরেকটু সরে আসি, থাকে না এরকম যে আপনাদের খুব পরিচিত ওয়ার্ক স্পেসের আশেপাশে কোনো একটা টং এর দোকান, আমাদেরও ছিল, আমাদের ইউনিভার্সিটির সামনে টং এর দোকানে যেতে যেতে ওখানে আড্ডা দিতে দিতে, সেই মান্নাদের কফি হাউসের আড্ডা, ঠিক আছে? এই ব্যাপারগুলো, এই টার্ম গুলো কেন আসলো, কিভাবে আসলো? ওখানে সবাই যেতে যেতে কমফোর্ট ফিল করতে করতে, মানে একটা গ্রুপ অফ পিপলের কথা বলছি, সবাই মানে একদম পুরা বাংলাদেশ না, মানে একটা গ্রুপ অফ পিপল, মানে হয়তো সেটা একটা ইউনিভার্সিটির কতগুলো স্টুডেন্টস বা সামথিং, তার একটা ফ্রেন্ড সার্কেল, তারা ওই জায়গাটাতে যেতে যেতে কি হয়েছে, তাদের একটা
হোম টেরিটরি টাইপের ফিলিংস আসতেছে, যার এই জায়গাটা দরকার মামা এটা দেন ওটা দেন, মানে জেনে যাচ্ছে রেস্টুরেন্টের ওয়েটার থেকে শুরু করে সবাই যে এরা এই জিনিসটা খায়, তাদের সাথে একটা ফ্রেন্ডলি সম্পর্ক হয়ে যাচ্ছে। সো ওই জায়গাটাতেও চাইলে তারা ওই সেফটা মানে ফিল করতে পারে। ঠিক আছে, তো এই যে সেফটিটা ফিল করার যে ব্যাপারটা, এই ব্যাপারটা আসলে ওই হোম টেরিটরি বিলঙ্গিংসটা দিচ্ছে একটা পাবলিক স্পেসে। কিন্তু রেস্টুরেন্টের বা ওই কফি হাউসটার কিংবা টং যেটাই বলি না কেন, সেটার ওনার কিন্তু কেউ না। মানে যারা যাচ্ছে ইউজার তারা কিন্তু কেউই সেখানকার ওনার না, তারা জাস্ট ওখানকার ইউজার বা রেগুলার কাস্টমার, রাইট? তো তারপরে ওই সেন্সটা ডেভেলপ করে ফেলতেছে। তো এরকম ভাবে আরেকটা উদাহরণ দিচ্ছে যে কমিউনিটি উইথ পার্টিকুলার রেশিয়াল, এথনিক অর লিঙ্গুইস্টিক গ্রুপিংস। হ্যাঁ, একই ভাষাভাষীর লোক, একটু এথনিক বলতে তো বুঝতে পারতেছেন যে আদিম জনগোষ্ঠী বা যেটা হচ্ছে আমরা বলি আদিবাসী যারা, ওনাদের কথা। তারপরে একই পার্টিকুলার রেশিয়ালের, হ্যাঁ, এইরকম কমিউনিটিও কিন্তু অনেক জায়গায় বিলং করে। যেমন বাংলাদেশে যদি আমি বলি, সেখানে যে বিহারি ক্যাম্প যেগুলো আছে, তো ওরা একই, যেহেতু ওদের কি বলবো বিলঙ্গিংটা সেম, ওরা কিন্তু একটা কমিউনিটি হয়ে গেছে। এবং ওরা কিন্তু বিহারি ক্যাম্পের বাইরে, মিরপুর বিহারি ক্যাম্পের বাইরে অন্য কোথাও দেখবেন যে ওরা থাকে না, ওরা ওখানেই থাকে। যতই জনসংখ্যা বাড়ুক না কেন, খুব কষ্ট করে হলেও ওই একই যে স্পেসটুকু ওদের জন্য আছে, ওই স্পেসটুকুর মধ্যে তাও ওখান থেকে বের হয়ে, ওদের কিন্তু এমন না যে অধিকার নাই যে ওরা অন্য কোথাও বাসা নিতে পারবে না বা অন্য কোথাও থাকতে পারবে না। এবং ওরা কিন্তু প্রপার উর্দুতেই কথা বলতেছে, বাংলা খুব কম বলে তারা। তো এই রিজনটার কারণে কি হয়েছে, যে একই লিঙ্গুইস্টিক এবং একই কি বলবো ব্যাকগ্রাউন্ডের কারণে ওরা ওই জায়গা থেকে আসলে আর যাচ্ছে না কোথাও। হ্যাঁ, ওইটার ভিতরে ওরা কমফোর্ট ফিল করতেছে, যদিও কিনা ওরা চাইলে অন্য অন্য কোথাও শিফট হয়ে যেতেই পারে বা মুভ হয়ে যেতেই পারে। তো এই যে বিলঙ্গিং সেন্সটা, এটাও আসলে পাবলিক টেরিটরির ভিতরে হওয়া সম্ভব। এই কথাটাই বলতেছে যে পাবলিক টেরিটরির ভিতরে হয়েও সার্টেন গ্রুপস আসলে এটাকে হোম টেরিটরির মতো ফিল করতে পারে। Thus, we can see, although in theory public territories and home territories are distinctly different in terms of their distinctive spaces, activities and environment. Activities, environment, use এগুলার ব্যবহারের সাপেক্ষে এই টার্মগুলো আসলে এক একটা জায়গায় এক একটা জিনিসকে মিন করে। They are often accommodative of non-conformist activities within their spatial domain. This is useful and desirable and goes well with the needs and demands for social interactions. A society is made up of a number of groups of individuals with varying socio-economic, educational, and other characteristics, and healthy social interactions within among these groups can promote social peace, progress, and prosperity. এটা একটা খুব ইম্পর্টেন্ট কথা। ব্যাপারটা হচ্ছে এরকম যে একটা সোসাইটি আসলে কখনোই একটা সেম গ্রুপ অফ পিপলকে নিয়ে বিলং করতে পারে না। আপনারা খেয়াল করে দেখবেন যে সাহিত্য থেকে শুরু করে বা ইতিহাসের মানে পাতায় খুব দেখবে যে নামগুলো এভাবে করে চলে আসছে, একটু ব্যঙ্গাত্মক সুরেই হোক বা যেভাবে হোক, বলে যে দিস আর দ্য এলিট ক্লাস। হ্যাঁ, এটা হচ্ছে একটা এলিট ক্লাস, এটা একটু এলিট সোসাইটি বা সামথিং লাইক দ্যাট। হ্যাঁ, আবার বলছে যে মিডল ক্লাস, তারপরে আবার বলছে যে একটু লোয়ার ক্লাস। হ্যাঁ, দিস খুব অড উইয়ার্ড উইয়ার্ড শব্দ, যে শব্দগুলো আসলে ইউজ করা ঠিক না, মানে আসলে উচিত না, কিন্তু শব্দগুলো চলে আসছে বা শব্দগুলোর উৎপত্তিটা হইছে, হওয়ার রিজনটা কি? হওয়ার রিজনটা হচ্ছে এই সোশ্যাল ক্লাসিফিকেশনের ব্যাপারটা। তো অল ক্লাসেস অফ পিপল অ্যাকচুয়ালি বিলং টু এ সেম সোসাইটি। একটা সোসাইটিকে যতই ওরা মকিং করুক, যতই যা বলুক না কেন, শুধুমাত্র এলিট ক্লাস পিপল নিয়ে একটা সোসাইটি কখনো চলতে পারবে না। পারবে? কারণ তারা যে অভ্যাসটা রপ্ত করছে, তারা যেটা করছে, সেই অভ্যাসটাকে যদি আসলে চালায় নিতে যায়, তাহলে সেখানেই তখনই তাদের আসলে অন্য অন্য মানুষের, মানে যাদেরকে তারাই ক্লাসিফিকেশন করে আসলে আলাদা করে ফেলতেছে, তাদের দরকার হবে। ঠিক আছে, সেটাই যদি হইতো, তাহলে কিন্তু এরকম এই সোশ্যাল ক্লাসিফিকেশনের মানে শুধুমাত্র ওই এলিটদেরকে নিয়ে বা মিডল ক্লাসদেরকে নিয়ে যদি সোসাইটিটা চলতো, একটু এই পার্সপেক্টিভে চিন্তা করে দেখেন মাঝে মাঝে যে তাহলে কি হইতো। ব্যাপারটা যদি চলতোই, তাহলে কিন্তু আসলে আসলে কিন্তু চলতো না, চলতোই আসলে এইভাবে চিন্তাই করা ইম্পসিবল ব্যাপার, তাই না? কারণ দেখবেন যে গ্রুপ অফ অ্যাক্টিভিটিস আছে, যে অ্যাক্টিভিটিস গুলো চাইলেও আপনার ওই ক্লাসিফিকেশনের লোকগুলো আসলে করবে না। ঠিক আছে, তারা এই যে ধরেন সেপার কথা কথা বলতেছে, এই যে এলিট ক্লাস বা সামথিং লাইক দ্যাট, কোন রেস্টুরেন্টে খেতে যাচ্ছে বা হচ্ছে কি করতেছে, গাড়ি চালাচ্ছে বা গাড়ির বা তাদের ঘর বাড়ি দেখাশোনা করার জন্য যে গৃহ পরিচারক বা পরিচারিকা আছেন, হ্যাঁ, তো এই কাজগুলো তারা চাইলে কিন্তু নিজেরা করতে পারতো, কিন্তু তারা আসলে ওই অভ্যাসটা রপ্ত করে নাই যে নিজের গাড়িটা নিজে চালাবে বা রেস্টুরেন্টে না খেয়ে নিজেরা রান্না করে খায়, একটু সময় বাঁচলো বা সামথিং লাইক, সরি সময় তো বাঁচে না, নষ্ট হয় আরো, বা যেটাই হোক, মানে এই যে ব্যাপারগুলা। ঠিক আছে, তো ওইখানে আসলে কি হইতেছে, তারা কি করতেছে, তাদের হেল্পিং হ্যান্ড প্রয়োজন হচ্ছে।
হেল্পিং হ্যান্ড হিসেবে কারা আসতেছে এটা হচ্ছে আমার মানে টপিক। কারণ হচ্ছে হেল্পিং হ্যান্ড হিসেবে আসলে তারাই আসতেছে যারা এই কাজগুলোকে আসলে মানে তাদেরকে যে বেতন প্রোভাইড করা হচ্ছে বা তাদেরকে যে অ্যালুমনাই প্রোভাইড করা হচ্ছে সেটার তুলনায় কি মনে করতেছে না, অপ্রতুল বা অর্জব মনে করতেছে না, তারাই কিন্তু আসতেছে। ঠিক আছে? সো আপনি আসলে চাইলেই কিন্তু মানে একটা ক্লাসকে নিয়ে একটা টোটাল সোসাইটি বানাইতে পারবেন না যেরকম ভাবে, সেরকম ভাবে কার্ল মার্কসের মতো আমরা যতই ক্লাসিফিকেশনটাকে মানে উঠায় দেওয়ার চেষ্টা করি না কেন সেটা আসলে থেকে যাবে কোন সেন্সে? যেটা থাকা উচিত না সেটা হচ্ছে কোনো কাজকে আসলে ছোট করে দেখা উচিত না। মানে শ্রমের মূল্যটা সমান হওয়া উচিত, যে একজন যে ফ্যাক্টরিতে কাজ করতেছে সে আসলে এত ঘন্টায় যত টাকা বেতন পাচ্ছে, আরেকজন শ্রমিক বা আরেকজন অন্য একটা জায়গাতে হয়তো বা সেই ঘন্টা দিলে সেরকমটা। তো এই জিনিসটা আসলে পুরো ওয়ার্ল্ড ওয়াইডই যদি আমি চিন্তা করে দেখি, বিশ্বব্যাপী বা পৃথিবী ব্যাপী কোথাওই সেইভাবে করাটা আসলে সম্ভব হয় নাই পুরোপুরি। একটা লেভেল পর্যন্ত কোন কোন কান্ট্রিতে অ্যাচিভ করছে, যেমন মনে করেন যে ইউরোপ আমেরিকাতে যদি আপনি হাউস হোল্ডের জন্য কোনো হেল্পিং হ্যান্ড নিতে চান, ঠিক আছে, সেই হেল্পিং হ্যান্ডকে আপনাকে আসলে যেই পরিমাণ বেতন দিতে হবে এটা কেউ এফোর্ডই করতে পারে না দেখে ইউরোপ আমেরিকা ম্যাক্সিমামই নিজের কাছে নিজে করে। আপনারা হয়তো দেখে আসছেন বা এক্সাম্পল গুলো শুনে আসছে, বাট রিজনটা হয়তো বা জানতেন না। রিজনটা আসলে সিম্পলি লাইক দ্যাট, একজন গৃহ পরিচারক পরিচারিকা, ইনফ্যাক্ট একটা শুধুমাত্র একটা বাচ্চাকে দেখাশোনা করার জন্য ন্যানি, তো এই যে গভর্নেন্স বা ন্যানি ওদেরকে আসলে যেই পরিমাণ, দেখবেন যে শুধুমাত্র লর্ড ব্যারোনেসরা যারা মানে একদম যাদের আসলে বংশগতভাবে প্রচুর পরিমাণে অর্থ সম্পদের মালিক, তারা ছাড়া কোনো ফ্যামিলি এটা প্রোভাইড করতে পারে না। দ্যাটস ওয়াই তারা কি করতেছে, নিজের কাছে নিজেরাই করাটা অভ্যাসটা রপ্ত করে ফেলছে যুগের পর যুগ ধরে। কিন্তু বন্ধ কি হয় নাই বলেন তো? এই যে ফ্যাক্টরি ওয়ার্কিং, তারপরে হচ্ছে মানে একদম যেটা বলতেছি আমি, তারপরে মনে কর শ্রমিক, এদের বেতন কিন্তু একজন হায়ার ক্লাস অফিসিয়ালের বেতনের সমান না, খুব স্বাভাবিকভাবে, তাই না? এখন আপনি বলতে পারেন যে সমান না কেন, তারাও তো ইয়ে দিচ্ছে। আসলে এখানে আসলে কি অনেক ব্যাপার স্যাপার ভ্যারি করে, ওইদিকে আমাদের যেতে গেলে আমাদের জিনিসটা অনেক লেন্দি হয়ে যাবে। হ্যাঁ, মানে ইন্টেলিজেন্সের আসলে ইয়াটা কোথায়, এটা এক্সাম্পল দিয়ে না বোঝানো পর্যন্ত হঠাৎ করে মাথায় ক্লিক করা পসিবল না। তো এনিওয়ে যাই হোক, ওইদিকে আজকে আমরা না যাই, কখনো যদি সময় হয় বুঝায় বলার চেষ্টা করব। তো যেটা বলতেছিলাম যে একটা লেভেল পর্যন্ত ব্যাপারটা অ্যাচিভ করা গেছে কিন্তু সব লেভেলে যায় নাই। বাংলাদেশের চিত্র তো আপনাদেরকে আসলে বোঝানোর কোনো মানে দরকারই নেই, এটা তো বোঝেনি সবাই। বাংলাদেশে আমরা কাজের জন্য আমাদের হেল্পিং হ্যান্ড যাদেরকে রাখি বা মানুষ রাখি, তাদের বেতন আর আপনারা নিজেরা যেখানেই যে জব করেন আপনাদের বেতন অবশ্যই অনেক বেশি ডিফারেন্সেস, এবং কম বেশি প্রত্যেকেরই কিন্তু এই হেল্পিং হ্যান্ড লাগতেছে বা সবাই ইউজ করতেছে। হ্যাঁ, আচ্ছা, এখন ওদেরকে যদি না দেওয়া হইতো এই সুযোগটা, ওদেরও কিন্তু আসলে জবের অভাব পড়ে যেত। এটাও আবার চিন্তা করে দেখবেন যে ওরা আসলে কি করতো, তাই না? ওদের এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড থেকে বলি বা ল্যাক অফ স্কিল টু দ্য ওয়ার্ক, হ্যাঁ, যারা কাজ শিখতে পারতেছে তারা তো কাজের দিকে চলেই যাচ্ছে। সেটা গার্মেন্টস ওয়ার্কার হোক, এমনি লেবার হোক, এমনি ওয়ার্কার হোক, এইসব কাজে দেখবেন যারাই শিখতেছে তারা কিন্তু ওইদিকে মুভ করতেছে। হ্যাঁ, তারা কি একটা ফ্যাক্টরিতে কাজ নিচ্ছে বা একটা রাস্তা কাটার কাজ নিচ্ছে বা একটা গার্মেন্টস এর কাজ নিয়ে ফেলতেছে। কিন্তু তারপরও কিছু মানুষ আছে যে তারা ওইসব কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করতেছে না, কিন্তু তাদের আসলে এডুকেশনাল স্কিলনেসটাও আসলে ওইখানে নাই যে তারা কোনো জব করতে পারবে বা ইয়ে করতে পারবে। তখন তারা আসলে এই যে ইসের কাজটা করতেছে, এবং এই কাজটাকে আসলে তারা যে খুব একটা মনে করতেছে সেরকমও না। ঠিক আছে? তো এই যে ব্যাপারগুলো মানে পয়েন্ট আউটটা করার রিজনটা হচ্ছে যে ওদেরকেও যদি আসলে এই কাজগুলো না দেওয়া হতো, আমি যদি বলতাম না আমি কাজ ছোট বড় করে দেখি, আমি নিজের কাজ নিজে করি, ওরাও কিন্তু আসলে একটা অভাবে পড়ে থাকতো। সো এই একজন আরেকজনের উপরে যে ডিপেন্ডেন্সির ব্যাপারটাই, টোটাল ডিপেন্ডেন্সি মিলায় কিন্তু একটা সোশ্যাল বা সোসাইটি তৈরি হচ্ছে, একটা সমাজ তৈরি হচ্ছে টোটাল সমাজ ব্যবস্থার উপরে। আপনি আজকে চিন্তা করে দেখেন যে আপনার বাসার দারোয়ানকে ছাড়া আপনার বাসাটা কিন্তু অরক্ষিত। সেফটি সিকিউরিটির দায়িত্বটা কিন্তু সেই নিয়ে রাখছে। 2 দিন একটা ফ্যামিলি বাসায়, 2 দিন বা 3 দিন বা 4 দিন একজন হেল্পিং হ্যান্ড না আসলে সেই ফ্যামিলি বাসায় কি অবস্থা হয়ে যায়। ঠিক আছে? সো আমাদের সোসাইটি থেকে শুরু করে আসলে 90% সোসাইটি খুব বেশি ডিপেন্ডেড অন ইচ আদার। এই সোশ্যাল ক্লাসিফিকেশনস গুলা আসলে ডিপেন্ডেন্সি থেকে চলে আসছে, কিন্তু সেটাকে আমরা মাঝে মাঝে আসলে আমাদের বিহেভিয়ারাল দিক থেকে হোক বা অন্য কোনো দিক থেকে হোক একটু মানে কি বলবো উইয়ার্ড পর্যায়ে বা আউট পর্যায়ে নিয়ে গেছি। So anyway, apart from the public and home territories, two other territories may also be considered as follows. Interactional and body territories. Interactional territories are spaces holding social gatherings separated into groups and surrounded by invisible boundaries throughout the duration of interactions. Such territories may be delimited by limit of movement of the participants or by the limit of sound field generated by them. There may be a number of such territories created in a large social gathering.
An outsider may feel hesitant to intrude into such a territory out of fear of being ignored or embarrassed. আরেকটা সাইকোলজিক্যাল টার্ম, ইন্টারাকশনাল টেরিটরিজ। ঠিক আছে, এমন সব স্পেস হোল্ডিং একটা সোশ্যাল গ্যাদারিং এর কথা বলতেছে যে যখন একটা সোশ্যাল গ্যাদারিং এর ভিতরেও কিছু কিছু সেপারেটেড গ্রুপ হয়ে যাচ্ছে এবং একটা ইনভিজিবল বাউন্ডারি তৈরি হচ্ছে, সেই জিনিসটাকে আসলে ইন্টারাকশনাল টেরিটরিজ বলতেছে। সেপার, আমি একদম আমি জানি না এক্সাম্পলটা কখনো ফেস করছেন কিনা। দেখবেন যে কোনো একটা অনুষ্ঠান বা একটা প্রোগ্রাম হচ্ছে, সেই প্রোগ্রামে দেখবেন যে একটা সার্টেন ইউনিভার্সিটির অ্যালুমনাই বা সার্টেন ইউনিভার্সিটির স্টুডেন্টরা, ফর্মার স্টুডেন্টরা, তারা একটা গ্রুপ আপ হয়ে গেছে। হ্যাঁ, তারা একসাথে বসে যেসব গল্প করতেছে বা আড্ডা দিচ্ছে, আপনি হয়তো তাদের ভিতরে কাউকে চিনেন বা তাদের মধ্যে ৩-৪ জনকে আপনি চিনেন ফর দ্য প্রফেশনাল রিজন। ঠিক আছে, প্রফেশনাল রিজনে চিনেন, আপনারা একই সাথে একই প্রফেশনে কাজ করতেছেন, বা অফিসিয়াল রিজনে চিনেন, কিন্তু তারপরেও আপনি ওই পার্টিটাতে বা ওই সোশ্যাল গ্যাদারিংটাতে ওদের ভিতরে যেতে আপনার আনইজি লাগবে, বিকজ দে আর এ গ্রুপ। ঠিক আছে, তারা দে বিলং টু দ্য সেম গ্রুপ বা দে বিলং টু দ্য সেম ইনস্টিটিউশন, কাইন্ড অফ লাইক দ্যাট। আপনাদের ভিতরে এরকম হতে পারে যে সেপার আপনারা একটা আর্কেশিয়া প্রোগ্রামে গেলেন বা একটা আর্কিটেকচার রিলেটেড কোনো প্রোগ্রামে গেলেন, সেখানে আপনারা কি করতেছেন, এফআইও সব স্টুডেন্টরাই এক জায়গায় আছেন, এক জায়গায় বসে আপনারা গল্প গুজব আড্ডা দিচ্ছেন। অন্য একটা ইউনিভার্সিটির একটা স্টুডেন্ট কেউ আপনি চিনেন, সবারই বন্ধু বান্ধব আছে অন্যান্য জায়গায়, ওরা কিন্তু চাইলেও হুট করে এসে আপনাদের একটা একসাথে টোটাল আড্ডার ওই জায়গাটাতে সিটটা নিয়ে বসতে চাবে না। ও চাবে ওর গ্রুপ অফ পিপল কোথায় আছে সেখানে গিয়ে বসতে। আমি ঠিক বললাম? জি ম্যাম, জি ম্যাম। তো জি এই ম্যাম, যে জি ম্যাম। এই যে ব্যাপারটা, হ্যাঁ, ব্যারিয়ারের যে ব্যাপারটা, এই ব্যারিয়ারের ব্যাপারটা কি কেউ তৈরি করে দিছিল? ওই প্রোগ্রামে কি কোথাও লেখা ছিল যে একই ইনস্টিটিউশনের সব স্টুডেন্টকে একই জায়গায় বসতে হবে? এরকম কিন্তু লেখা ছিল না। আপনারা জানি না আপনারা কতটা অ্যাটেন্ড করেন সেমিনার টেমিনার গুলো, ওয়ার্কশপ সেমিনার অ্যাটেন্ড করলে আরো ভালোভাবে জিনিসটা বুঝতে পারতেন। ইটস ভেরি ভেরি ট্রু। আমরা যত সেমিনার অ্যাটেন্ড করছি আমি দেখছি যে আমি আমার ইউনিভার্সিটি স্টুডেন্টের সাথে গিয়ে বসে পড়তেছি, যতই আমি বাকিদেরকে চিনি না কেন, কিন্তু ওখানে গিয়ে বসতেছি। তো এটাই আসলে হয়, এটা কিন্তু দেখা যায় যে কমন সাইকোলজিক্যাল বিহেভিয়ার এবং একটা কি ইনভিজিবল বাউন্ডারি ক্রিয়েট হয়ে যাচ্ছে। ঠিক আছে, কোথাও কিন্তু লেখা নাই, কোথাও কিন্তু বাধ্যবাধকতা নাই, আদেশ নিষেধ কিছুই করা নাই, অথচ আমরা কি করতেছি, অটোমেটিক্যালি গিয়ে এই ব্যারিয়ারটা করে ফেলতেছি। তো এই জিনিসটাকে বলতেছে যে ইন্টারাকশনাল টেরিটোরিজ। আই থিঙ্ক বুঝতে পারছেন। বডি টেরিটরি ব্যাপারটা কি? Body territory are spaces that surround individual human bodies, giving it a necessary sense of separation from its immediate surroundings. A body territory is a highly personal and defined volume of space around the body with the right of access subjected to great restrictions. However, it is convertible into home territory in cases of individuals with intimate relationships. আচ্ছা, বডি টেরিটরি ইজ এ মানে কি বলবো, সার্টেন কাইন্ড অফ পার্সোনাল থিংস, অনেকেই আছে এবং এটা সবাই ফিল করতেও পারে, নাও করতে পারেন, টোটালি একটা সাইকোলজিক্যাল অ্যাসপেক্ট ফিল। লাইক আমি এক্সাম্পল দিয়ে এভাবে বলতে পারি যে আপনাদের ভিতরে অনেকেই আছে দেখবেন যে বাসে চলাচল করতে খুব বেশি সেফ বা কমফোর্টেবল ফিল করেন না, কিন্তু হয়তোবা আপনার জন্য অ্যাফোর্ডেবল হোক নন অ্যাফোর্ডেবল হোক যেটাই হোক না কেন, বাস বাদে অন্য যে কোনো মিডিয়াম, সেটা রিক্সা বা সিএনজি হতে পারে বা একটা ইভেন একটা বাইক, বিকজ অফ হোয়াট, বিকজ অফ ওই যে বাসে প্রচুর মানুষের একটা গ্যাদারিং হচ্ছে, এটাতে আপনি বা আপনার বডি সেফ ফিল করে না। ঠিক আছে, কিন্তু এটা কিন্তু অটোমেটিক্যালি সাইকোলজিক্যাল একটা রেসপন্স যে আই ডোন্ট লাইক দিস গ্যাদারিং। হ্যাঁ, এরকম একটা ব্যাপার। তো এটার কারণে কি হচ্ছে, একটু অ্যাভয়েড করে ওইটাকে, একটু নন অ্যাফোর্ডেবল হলেও ওইটাকে বেশি প্রেফারেন্স দিচ্ছে, রিক্সাটাকে হয়তো বা বেশি প্রেফারেন্স দিচ্ছে, বিকজ রিক্সায় আপনি আপনার ইন্ডিভিজুয়াল একটা সেন্স নিয়ে যেতে পারতেছেন। কেউ কি ফিল করছেন কখনো এরকম? ফিল না করলে অবশ্য মানে আমি যতই বলি খুব বেশি বোঝানো সম্ভব জি না। ম্যাম, জি মিস, আমারও এরকম হয়। সো এটা, এই যে সাইকোলজিক্যাল রেসপন্সটা, হ্যাঁ, এটারও কিন্তু দেখেন কোনো বাউন্ডিংস কিন্তু নাই, কোনো বাইন্ডিংস নাই, এটা কোথাও আপনাকে শেখায় নাই বা কেউ আপনাকে বলে দেয় নাই, হ্যাঁ, যে এটাকে গেলে এটা হবে, এটা গেলে ওটা হবে। এটা এমনি যে কোনো রিজনেই হোক না কেন, আপনার বডি, মানে ইউর বডি ইজ নট কমফোর্টেবল ইন সাচ এরিয়া বা ইন সাচ ডিস্টেন্স। হ্যাঁ, এই যে ডিস্টেন্সটা মেনটেন করা, যে আমি চাই না আমার, আমি যদি আমার নিজেকে একটা সার্কেলের সেন্টার চিন্তা করি, আমার এতটুকু রেডিয়াসের ভিতরে আর কাউকে আসুক বা আর কেউ থাকুক, এই যে একটা সেন্স অফ বিলঙ্গিংনেস, এটা বা এই জিনিসটাকে আসলে বডি টেরিটরি বলতেছে। হ্যাঁ, তো আমি যে জিনিসটা বললাম যে বডি টেরিটরি ব্যাপারটা এত বেশি পার্সোনাল, এটা অনেকের মধ্যে থাকতেও পারে, অনেকের মধ্যে নাও থাকতে পারে। হুম, যেমন ছেলেরা একটু লেস কমফোর্টেবল বা সরি একটু মোর কমফোর্টেবল, উল্টা বলতেছি, হয়তো বা ওদের হয়তো বা সেন্স অফ বিলঙ্গিংসটা এত বেশি আসে না বা নাও আসতেও পারে, আই ডোন্ট নো, যে হঠাৎ করে এই বন্ধু কেমন আছিস বলে হয়তো একজন একজনকে একটা হাক করে ফেললো বা একটু
কিন্তু আবার অনেক মেয়েদের আছে দেখবেন যত ক্লোজ ফ্রেন্ডই হোক না কেন হুট করে এসে যে একটু মাথায় একটা বাড়ি দিচ্ছে বা একটা কাঁধে হাত রাখতেছে, এই ব্যাপারটাকে একটা মানে একটু অড ফিল করে তারা, বিকজ অফ হোয়াট, নট বিকজ অফ এনিথিং এলস, জাস্ট হয়তোবা তার একটু হাইজিন ইস্যু আছে, ঠিক আছে? যেমন এই করোনা টাইম আসার পরে কিন্তু আমার তো হাইজিন ইস্যু হয়ে গেছে। আমার এই বডি টেরিটরি এই ব্যাপারটা এখন ফিল হয়, মানে আশেপাশে কেউ আসলেই আমার কাছে মনে হয় যে একটা সার্টেন কাইন্ড অফ ডিস্টেন্সে সে থাকুক। শুরু থেকে ডিস্টেন্স মেনটেন করতে করতে এই ব্যাপারটা চলে আসেন। দিস ইজ ভেরি ট্রু, এটা কিন্তু আসলে হাইজেনিক। হ্যাঁ, বাইরের কান্ট্রিতে দেখবেন যে ইউরোপ, আমেরিকা স্পেশালি এত বেশি কিন্তু করোনা স্প্রেড করার রিজনটা কি, ওরা ফ্রিকোয়েন্টলি হ্যান্ডশেক করে। ফ্রিকোয়েন্টলি হ্যান্ডশেক করার রিজনে কিন্তু এই জিনিসটা আসলে এত বেশি ওদের ভিতরে মানে ছড়াই গেছে, কেউ কিছু মাস্ক পড়ুক আর না পড়ুক, বুঝতে পারছেন? তো এটা জাস্ট একটা আমি অন্য একটা পার্সপেক্টিভ বললাম যে এই হাইজিন পার্সপেক্টিভ থেকেও অ্যাকচুয়ালি এই টেরিটরিটা ফিল করার ব্যাপারটা চলে আসতে পারে। আচ্ছা, দেখি চ্যাপ্টারটা কতটুকু আছে। বেশি নেই, শেষ করে দিয়েছে। টেরিটোরিয়াল এনক্রচমেন্ট এন্ড দ্য রেজাল্টিং এফেক্টস, ঠিক আছে? টেরিটোরিয়াল এনক্রচমেন্টের ফলে কি কি জিনিস আসলে হইতে পারে? There can be three categories of territorial encroachment as follows. First of all, violation. আপনার এই যে সেন্স অফ বিলঙ্গিংনেস বা টেরিটরির যে একটা সেফটি ফিল করার যে ব্যাপারগুলো আমি বলতেছিলাম, এই ব্যাপারগুলো আসলে কখন কখন ডিস্টার্ব হইতে পারে, সোজা কথায়। এনক্রচমেন্ট মানেই হচ্ছে এই ব্যাপারটা, মানে আপনাকে ডিস্টার্ব করা বা উম জায়গাটাকে ধ্বংস করা, হ্যাঁ, ওই ব্যাপারটা। সো কিভাবে কিভাবে সেটা হইতে পারে, তিনটা ক্যাটাগরি আছে। ফার্স্ট অফ অল বলছে ভায়োলেশন, which means unauthorized use of the territory, and the violators through their forced act try to claim the territory they have violated. ওকে, প্রথম কথাটাই হচ্ছে ভায়োলেশন, যেটার মানেই হচ্ছে আনঅথরাইজড, মানে ওই জায়গাটাতে আসলে তার থাকা উচিত না বা থাকার কথা না। ইউজ অফ দ্য টেরিটরি অ্যান্ড দ্য ভায়োলেটর্স, যে রুলসটা ভায়োলেট করছে তারা একটা ফোর্সফুলি তারা এন্ট্রি করছে এবং ক্লেইম করার চেষ্টা করতেছে যে টেরিটরিটা আসলে তাদের, যেটা যার কারণে এই যুগ যুগ ধরে যুদ্ধ বিগ্রহগুলো চলে আসছে একদম। এবং কাশ্মীর নিয়ে এখন পর্যন্ত যে চলতেছে, কারা কি করতেছে? পাকিস্তান দাবি করে যে কাশ্মীর ওদের, ইন্ডিয়া দাবি করে কাশ্মীর ওদের। তার মানে কাশ্মীর ইজ এ টেরিটরি। আমি তো এক্সাম্পল দেওয়ার জন্য বুঝাচ্ছি, কাশ্মীর ইজ এ টেরিটরি। একবার ওরা দাবি করতেছে ওদের, একবার এরা দাবি করতেছে এদের, ঠিক আছে? আর কাশ্মীরের যারা স্থানীয় লোকজন, তারা কি চাচ্ছে? তারা চাচ্ছে একদম ফুল ফ্রিডম। ওরা ইন্ডিয়ারও হতে চায় না, ওরা পাকিস্তানেরও হতে চায় না। তো এই যে ব্যাপারটা দেখেন তাহলে, ভায়োলেশনটা কখন হয়? যখন কিনা ওদের অনুমতি ব্যতীত একবার ইন্ডিয়ার সৈন্য ওখানে ঢুকে পড়তেছে, একবার পাকিস্তানের সৈন্য ঢুকে পড়তেছে, কিন্তু আসলে পুরোপুরি ব্যাপারটাকে ভায়োলেটই করতেছে। কিংবা ইউএসএ যখন হচ্ছে আপনার আফগানিস্তানে তাদের বা ইরাকে তাদের সৈন্য পাঠালো, ব্যাপারটা কিন্তু আসলে ভায়োলেশন পর্যায়ে। তো এগুলোর রুলস থেকে শুরু করে সবকিছুই আছে আপনার ইউনাইটেড মানে জাতিসংঘের ইয়ে থেকে শুরু করে সব জায়গায় এই ধরনের ভায়োলেশন কিন্তু আমরা তো জানি বা আমরা দেখতে পাচ্ছি আসলে দুনিয়ায় কি হয়, জোর যার মুলুক তার টাইপের একটা অবস্থা। আচ্ছা, সেকেন্ড এনক্রচমেন্টটা হচ্ছে ইনভেশন, which means the presence of those in the territory who were not entitled to enter or to use the territory, neither they are entitled to attempt to interrupt, halt and take over or change the course of event. Such invasions may be temporary in nature or may last long. আচ্ছা, কি বলতেছে যে ইনভেশনের ব্যাপারটা কি? The presence of those in the territory who were not entitled to enter or to use the territory, হঠাৎ করে চলে আসছে তারা, তারা আসলে কি মানে এখানে আসলে তাদের ঢোকার কথাও ছিল না অথবা ইউজ করার কথাও ছিল না। Neither they are entitled to attempt to interrupt, halt or take over and change the course of the events. না তারা কি চাচ্ছে, মানে জায়গাটা দখল করে ফেলতে চাচ্ছে না, হ্যাঁ, বা তোমরা একটা সার্টেন ওয়েতে ওইখানকার মানুষদেরকেও বিহেভিয়ার মানে বদলাই ফেলতে চাচ্ছে না, কিছুই চাচ্ছে না। তো সার্চ ইনভেশনসটা, এই ধরনের ইনভেশনটা খুব সামান্য কিছু সময়ের জন্য হইতে পারে এই নেচার, অর মে লাস্ট লং, এবং অনেক দিনের জন্য। এটার খুব ভালো একটা উদাহরণ আছে, যে বলতে পারবে তাকে আমি এই এক্সট্রা নাম্বার দিব ভাইভাতে। আগে বলেন বুঝছেন কিনা ব্যাপারটা। পিন ড্রপ সাইলেন্স পুরা। কথা শোনা যাচ্ছে নাকি? কোশ্চেনটা বুঝিনি আমার। কোয়েশ্চেন বুঝেন না? কোয়েশ্চেন আবার বলবো। ইনভেশন ব্যাপারটা কি বুঝছেন? জি ম্যাম, স্যার একবার একটু বুঝে বলেন।
ওকে, আচ্ছা না বুঝলে তো কথা বলতে হবে। আপনারা এইরকম সাইলেন্ট হয়ে গেলে তো সমস্যা, একজনও কথা বলে না। ব্যাপারটা হচ্ছে ইনভেশনের মানে হচ্ছে আহ আপনি একটা জায়গাতে ঢুকে পড়ছেন, ঠিক আছে, বা আপনি বা আপনার একটা গ্রুপ অফ পিপল, আপনার কতগুলো বন্ধু বান্ধব, আমি এইভাবে বুঝাচ্ছি এখন এক্সাম্পল দিয়ে। একটা একটা বাউন্ডারির ভিতরে ঢুকে পড়ছেন, সেটা একটা হাউজিং সোসাইটি হোক, একটা নতুন একটা কান্ট্রি হোক বা নতুন একটা দেশ হোক, হ্যাঁ, কিন্তু সেই জায়গাটাতে আপনি আসলে বিলং করেন না, আপনার সেই জায়গাটাতে থাকার কথা না, ঠিক আছে, বা ওখানে যাইতে হলে আপনার আসলে রেস্ট্রিকশন আছে, বুঝতে পারছেন? তো রেস্ট্রিকশন থাকা সত্ত্বেও আপনি সেখানে চলে গেছেন, কিন্তু চলে গিয়ে আপনি সেটা আসলে দখল করার কোনো চেষ্টা করতেছেন না, মানে আপনি আপনার মতন আছেন, বা কি বলবো, কোনো ধরনের এমন কোনো ধরনের অ্যাক্টিভিটিস করতেছেন না যেটা কিনা ওখানকার মানুষকে তাদের দৈনন্দিন জীবনযাত্রা থেকে ব্যাহত করতেছে, বা তাদের জিনিসপত্র দখল করা, তাদেরকে ডিস্টার্ব করা, এই ধরনের ক্রাইম অ্যাক্টিভিটিস করা, এগুলো আপনি করতেছেন না, হ্যাঁ, বা এগুলো করার আপনার ইন্টেনশন নাই। তো এই ব্যাপারটাকে বলা হচ্ছে ইনভেশন। তো আপনি ইনভেডার বলে আর কি, আর যারা যারা ইনভেশনটা করে, তো তারা হয়তো ওই জায়গার মধ্যে বা ওই টেরিটরির মধ্যে ঢুকে গেছে কোনো একটা রিজনে, যে রিজনেই হোক না কেন, কিন্তু সেখানে সেই স্টেইংটা একটা শর্ট টাইমের জন্য হইতে পারে, আবার অনেক লম্বা সময়ের জন্য হইতে পারে। এটা হচ্ছে টোটাল ইনভেশনের পয়েন্টে এই কথাগুলোই বলা হয়েছে। এখন আমি বললাম, আমার প্রশ্নটা ছিল যে এটা খুব ভালো একটা এক্সাম্পল আমাদের সামনে আছে, তো এটা এটা কে বলতে পারবে? বীরপুরের বিহারি ক্যাম্প। বিহারি ক্যাম্প না, নট এক্স্যাক্টলি। না ম্যাম, ম্যাম রোহিঙ্গা। মিস রোহিঙ্গা। এক্স্যাক্টলি, রোহিঙ্গা। মিরপুরের বিহারি ক্যাম্পের ব্যাপারটা কেন না, কারণ হচ্ছে মিরপুরের বিহারি ক্যাম্পটা আসলে আমাদের দেশ যখন গঠন হয়েছে ওরা তখন এখানে আটকা পড়ে গেছে, হ্যাঁ, ওরা কিন্তু ইনভেশন করে আসে নাই, মানে ওরা কিন্তু জোর করে এখানে থাকতে আসে নাই বা সামথিং লাইক দ্যাট। তো ওদের গ্রুপ অফ পিপলটা, ওরা আসলে দে বিলং টু দ্য ওয়েস্ট পাকিস্তান, এবং এখন পর্যন্ত ওরা দেখবেন যে ওরা পাকিস্তানকে আসলে ওদের কান্ট্রি মনে করে, কিন্তু পাকিস্তান কখনো ওদেরকে ফিরায় নেয় নাই আর নিবেও না, বলেই দিচ্ছে। তো তারপরও ওদের সেন্স অফ বিলঙ্গিংনেসটা ওদের প্রতি এখন পর্যন্ত মানে আছে। তো এই ব্যাপারটার কারণে কিন্তু ওরা হয়ে গেছে এখানে আসলে আটকা পড়ে গেছে, ওরা যেতেও পারে নাই, আর ওদেরকে ফিরায়ও নেওয়া হয় নাই কখনো, ওইটা আলাদা হিসাব। ইনভেশন করে নাই তারা, মানে জোর করে ঢুকে পড়ে নাই। কিন্তু রোহিঙ্গাদের ব্যাপারটা একদম এক্স্যাক্টলি ইনভেশন, হ্যাঁ, তারা জোর করে ঢুকে পড়ছে, তারা বাঁচার জন্য হোক, আশ্রয় প্রার্থী হোক, যে কারণেই হোক, দিস ইজ ইনভেশন। সো ঢুকে পড়ছে, তারা আসলে ওই ইন্টেনশন নিয়ে ঢুকে নাই যে তারা যুদ্ধ দখল করতে আসতেছে বা দেশটাকে আমরা দখল করে নিবো, এটা সেটা, হ্যাঁ। ঢোকার পরে তাদের স্টেইং পিরিয়ডটা লং হয়ে যাচ্ছে, তারা নানান ধরনের অ্যাক্টিভিটিস করতেছে, দ্যাটস এ ডিফারেন্ট থিং। কিন্তু আমি কি বোঝাতে পারছি তাহলে ভায়োলেশন আর ইনভেশন দুইটা জিনিসের মধ্যে পার্থক্যটা? জি মিস। ওকে, তো আই থিঙ্ক বুঝতে পারছেন, যারা অ্যান্সার করছেন ধন্যবাদ, আমি নোট করে নিচ্ছি। আচ্ছা, থার্ড হচ্ছে কন্টামিনেশন। কন্টামিনেশন শব্দটার এমনিতে যদি আমি আক্ষরিক অর্থ বুঝাই, সেটা হচ্ছে দূষিত করে ফেলা কোনো জিনিসকে। কোনো একটা বিষ কোনো একটা জায়গায় পড়লে আমরা বলি যেটা কন্টামিনেশন হয়ে গেছে, হ্যাঁ, বা জিনিসটা আসলে আর ব্যবহার উপযোগী নাই, সেটাকে কন্টামিনেশন বলে। এই ক্ষেত্রে কন্টামিনেশন বলতে কি বোঝাচ্ছে দেখি তো। which means rendering the territory ill affected with respect to its definition and uses. In a society divided into caste, low caste person may be considered to have contaminated a pond by taking a bath in it. Again, in an interactional territory involving many persons, a sudden use of foul language uttered by an individual may contaminate the territory. সোজা কথায় টেরিটরি কন্টামিনেট হইতে পারে কোন কোন ভাবে, যদি মনে করেন একটা সার্টেন কাস্ট অফ পিপল একটা জায়গায় থাকে। সেপার হিন্দু সমাজে এই কাস্টিং এর ব্যাপারটা আছে, ওদের 4টা কাস্ট। তো তাদের মধ্যে ব্রাহ্মণরা যারা আছেন, ব্রাহ্মণ ওদেরকে সব থেকে আপার কাস্ট বলা হয়। ব্রাহ্মণরা আসলে লোয়ার কোনো কাস্টের, এটা একসময় ছিল, আমি জানি না, এখনো আমি এখন আর অতটা বেশি দেখি না, তারপর স্টিল দে মেনটেন ইন এ সার্টেন ওয়ে, যে একটু লোয়ার কাস্টের যারা আছে তাদের কোনো কিছু মানে খাওয়া দাওয়া বা এগুলো আসলে তারা একটা একটা মানে মিক্সড আপ করতে চায় না, হ্যাঁ, বা একই জায়গায় গোসল করা পানিটা। তো এইটা বলতেছে যে যখন হচ্ছে যে এরকম একটা কাস্ট অফ পিপলের এরকম একটা টেরিটরিতে, ধরেন লোয়ার কাস্টে বা অন্য কোনো কাস্টের কিংবা অন্য কোনো রিলিজিয়ানেরই কেউ ওই পুকুরটাতে গোসল করে ফেললো, বা ওদের ওই পার্ক একটা খাবার গ্লাসে একটা পানি খেয়ে ফেললো, ওরা তখন ওইটাকে কন্টামিনেশন মনে করে। তার মানে ব্যাপারটা কি, ব্যাপারটা হচ্ছে সায়েন্টিফিক্যালি কোনো কিছু কন্টামিনেটেড হয় নাই, বোঝাতে পারলাম? এই জন্য আমি প্রথমে শব্দটার অর্থ বলে নিচ্ছি, যে কন্টামিনেশন মানে হচ্ছে দূষিত করা, ঠিক আছে, কিন্তু আসলে কি দূষিত হয়েছে একটা মানুষের যদি সেটা জিনিসটা ইউজেবল হয়েই থাকে, তো সেই জিনিসটা একজনের মানে একজন ইউজ করলে, আমি অত বেশি ডেফিনেট টার্মে যাচ্ছি না, মানে এমন তো না যে বিষাক্ত হয়ে গেছে, বাট এরকম কিছু না। তাহলে কি হচ্ছে, কন্টামিনেশন ইন সাইকোলজি, তাই না?
তাদের মানসিক ভাবে আসলে কন্টামিনেশনটা হচ্ছে। ওরা মনে করতেছে যে এই জায়গার জিনিসটা দূষিত হয়ে গেছে বা এই জায়গাটাকে আর ধরা যাবে না। ঠিক আছে? এটা হচ্ছে কাস্টিং পিপলদের ক্ষেত্রে। আবার আরেকটা উদাহরণ দিচ্ছে, ধরেন একটা ক্লাস মানে একটা সোসাইটি বা একটা এরকম একটা সোসাইটিতে যেটা একটু ক্লাসিফিকেশনালি একটু হাই বা একটু আলাদা ক্লাসের, ওই সোসাইটিতে গিয়ে আপনি যদি এই ধরনের কোনো বিহেভিয়ার মানে ধরেন মনে করেন যেটা কিনা আসলে ওখানে হওয়ার কথা না, এগুলো শুনেন, তো ওই জায়গাটাকে ওরা মনে করে যে এই জায়গাটা এখন কন্টামিনেটেড হয়ে যাচ্ছে, এদেরকে আসলে এখানে রাখা যাবে না বা এদেরকে এখান থেকে সরাই ফেলতে হবে। আমি এই জিনিসটা আসলে ফেস করছি বলতে, সরি নট ফেস, শব্দটা ভুল বললাম, মানে এক্সপিরিয়েন্স করছি বা দেখছি আর কি। তো দেখা গেছে যে আই লিভ ইন নিকেতন সোসাইটি, এখানে এই ধরনের আছে না যে অনেক সময় দেখবেন যে রাস্তার মোড়ে একটু গ্যাঞ্জাম লেগে গেছে, হ্যাঁ, দুইজন রিক্সাওয়ালা খুবই মানে গালাগালি করতেছে বা একটু অন্য ল্যাঙ্গুয়েজ ওয়ের ল্যাঙ্গুয়েজে তারা একজন একজনকে কথাবার্তা বলতেছে উল্টাপাল্টা। সারপ্রাইজিংলি আপনি ঢাকা শহরের কোনো জায়গায় দেখবেন না যে তাদেরকে কেউ থামাতে যাচ্ছে, ঠিক আছে, বা তাদেরকে নিষেধ করতেছে। হয়তো ওই অন্য রিক্সাওয়ালারাই কি করছেন, ওনাদেরকে গিয়ে মানে বলতেছেন বা বোঝাচ্ছেন বা ঝগড়াঝাটিটা থামানোর একটু মিনিমাইজ করার চেষ্টা করতেছেন, কিন্তু কেউ কিন্তু গিয়ে বলতেছেন না যে আপনারা এই ভাষায় এখানে বসে কথা বলতে পারবেন না বা আপনারা এখান থেকে চলে যান, অন্য জায়গায় গিয়ে ঝগড়া করেন, যে জিনিসটা এখানে হয়। হ্যাঁ, এই সোসাইটির আন্ডারে বা এই ইয়াটাতে হয়। আই থিঙ্ক বনানীর দিকে গেলেও সেম বা গুলশানের ভিতরে গেলেও সেম সিচুয়েশনই পাওয়া যাবে। এবং দেখবেন খেয়াল করে যে এইসব এরিয়াতে কখনোই এই যারা রিক্সা পুলার আছেন ওনারাও কিন্তু জিনিসটা ইন্টেনশনে রাখে, মাথায় রাখে যে এখানে যদি ঝগড়াটা বেঁধেও যায়, এখানে কোনো শাউট করা যাবে না বা কোনো এরকম ফাউল ল্যাঙ্গুয়েজে কোনো কথা বলা যাবে না। ওরা কি করবে, ওরা একজন আরেকজনকে একটু নোটিস করবে, ওই টেরিটরিটার বাইরে গিয়ে এক্স্যাক্টলি হয়তো বনানী গেটটা পার হয়ে মহাখালী ওখানে ঢুকছে, সাথে সাথে ঝগড়া শুরু করে দেবে। দিস রিয়েলি হ্যাপেন্স। আমি বোঝাতে পারছি তো কন্টামিনেশনের ব্যাপারটা, মানে ফিজিক্যালি কিন্তু কিছু কন্টামিনেটেড হচ্ছে না, কোনো এনভায়রনমেন্ট কন্টামিনেটেড হচ্ছে না, পলিউশন হচ্ছে না, কিছু হচ্ছে না, তাহলে কি হচ্ছে, কন্টামিনেশনটাকে মনে করা হচ্ছে যে এই জায়গাটাতে এই জিনিসটা যায় না। এম আই ক্লিয়ার? জি ম্যাম। জি ম্যাম। জি ম্যাম। ওকে, থ্যাংক ইউ। Territorial encroachment may be discouraged or prevented by three categories of activities as follows. Territorial encroachmentটা কি কি ভাবে আসলে ডিসকারেজ করা যায়? টেরিটোরিয়াল এনক্রচমেন্টটা যে একটা খারাপ জিনিস সেটা তো অলরেডি বুঝতে পারছেন নিশ্চয়ই, তাই না? সেটা ইনভেশন হোক বা হচ্ছে আপনার কন্টামিনেশন হোক কিংবা ভায়োলেশন হোক, যেটাই হোক না কেন, টেরিটরিতে এটা আসলে আনএক্সপেক্টেড। সো এটাকে প্রিভেন্ট করার জন্য তো অবশ্যই কিছু ওয়ে চিন্তা করা লাগবে। তো সেই প্রিভেন্টেড বা ডিসকারেজ করা যায় কিভাবে? ফার্স্টেই বলতেছে টার্ফ ডিফেন্স, which means active resistance by occupants of a locality. In large cities in many countries, delinquent gangs arm themselves with rocks, knives, rods, etc. to repel invaders from the streets claimed by them under their possession. একদম সোজা কথা টার্ফ ডিফেন্সের কথা বলে দিচ্ছে যে টোটাল টেরিটরিটা একটা সার্টেন কাইন্ড অফ সিকিউরিটি সিস্টেম দিয়ে কন্ট্রোলড থাকবে, সেটা আর্মড হতে পারে, মানে সেই সিকিউরিটি গার্ডদের কাছে উইথ আর্মস থাকতে পারে। এবং ওখানে কিছু উদাহরণ দিয়ে বলছে যে অনেক দেশেই এরকম কি করে ডেলিকুয়েন্ট গ্যাংস, মানে কিছু কিছু গ্যাং তারা কি করতেছে, নিজেদেরকে আর্মস দিয়ে, রক্স দিয়ে, নাইফস ইত্যাদি দিয়ে সজ্জিত করে ফেলে যে এই টেরিটরিটা তাদের আন্ডারে, এটা বোঝানোর জন্য। হ্যাঁ, এখানে আসলে লার্জেস্ট সিটিজ ইন মেনি কান্ট্রিজ বলতে আমার কাছে মনে হচ্ছে ওরা ইটালির এক্সাম্পল দিচ্ছে, বিকজ ইটালিতে এই গ্যাং ওয়ারটা বা গ্যাং এটা খুব বেশি ফেমাস, যে একটা জায়গা সিসিলি একটা শহর, এই শহরের এই টেরিটরিটা এই ইয়াটা অমুক গ্যাং এর আন্ডারে, অমুক জায়গাটা অমুক গ্যাং এর আন্ডারে, এরকম একটা বিষয়। হ্যাঁ, দিস ইজ অলসো ব্যাড থিং, এটার কথা যাচ্ছি না আমি সন্ত্রাসবাদের দিকে, বাট স্টিল আপনি অন্য এক্সাম্পলে বুঝতে পারবেন, সেপারে হাউজিং সোসাইটি বলি বা অন্য কিছু বলি। হ্যাঁ, তো এই ধরনের এই জায়গাগুলো একটু রেস্ট্রিক্টেড থাকে, দেখবেন যেখানে ঢোকার সময় সিকিউরিটি গার্ড আপনাকে জিজ্ঞেস করতেছে যে আপনি কোথায় যাবেন বা কোথায় যাবেন। এই যে একটা এটা কি খুব সামান্য একটা ডিফেন্স দিল, তাই না? ওইটুকু ডিফেন্সের ভয়েও কিন্তু অনেকে দেখবেন যে এই জায়গাটা ক্রস করতে চায় না। আবার যদি সেরকম হাইলি সিকিউর পারপাজের কোনো কিছু থাকে তো আপনি ঢুকতেই পারবেন না। সে পারে কন্ডোমিনিয়াম, আপনি কন্ডোমিনিয়ামে যে কোনো কন্ডোমিনিয়াম, এটা কিন্তু একটা হাউজিং ই বা বলা যাবে কন্ডোমিনিয়াম তো বোঝেন নিশ্চয়ই সবাই, যে একটা জায়গাতে যখন একটা একই সাথে হাউজিং থেকে শুরু করে আদার সোশ্যাল ফ্যাসিলিটিসও থাকে, জিমনেশিয়াম থাকে, সুইমিং পুল থাকে, মানে সব ধরনের ফ্যাসিলিটি, একটা ছোট্ট শপিং মলও থাকতে পারে, এরকম একটা টোটাল একটা ওটাকে একটা কন্ডোমিনিয়াম বলে। একটা গ্রুপ অফ পিপল তারা একসাথে টাকা দিয়ে বা শেয়ার করে জিনিসটা বানানোর পরে তারাই শেয়ার করে পার্ট পার্ট হয়ে পুরো জিনিসটা কন্ট্রোল, এবং তারা কি করতেছে ফ্ল্যাট ভাড়া দিতে পারে, বিক্রি করতে পারে, অনেক কিছু করতে পারে, কিন্তু
কন্ডোমিনিয়ামটা কন্ট্রোল করবে তারা অলওয়েজ, যতদিন পর্যন্ত এটা থাকবে। সো এইরকম কন্ডোমিনিয়ামে আপনি পারমিশন ছাড়া ঢুকতেই পারবেন না, কখনোই পারবেন না। আপনাকে ফার্স্টে গার্ড, সিকিউরিটি গার্ড জিজ্ঞেস করবে, মানে ভিতরে কিন্তু ওটা একটা বড় একটা মানে কি বলবো এনভায়রনমেন্টের অ্যাপ্রোচই দিচ্ছে যে আচ্ছা ওখানে তো একটা শপিং মল আছে, তাহলে একটু যাই ঘুরে আসি। আপনি পারবেন না, আপনাকে যেতে দিবে না। ওই কন্ডোমিনিয়ামের শপিং মল শুধুমাত্র ওই কন্ডোমিনিয়ামের পিপলের জন্য। তো এই যে বলতেছে একটা শুরুতে একটা টার্ফ ডিফেন্স দেওয়া, এটা হচ্ছে ফার্স্ট প্রিভেনশনের ফার্স্ট ওয়ে। সেকেন্ড ওয়ে হচ্ছে ইনসুলেশন, which means placement of some sort of barrier between the occupants of a territory and any potential invader. Distinct uniforms distinguishing status, use of passwords and so on may be used to ensure insulation. আলাদা করে ফেলা বা আইসোলেশন বা ইনসুলেশন একই কথা কাইন্ড অফ। যেমন আমি আবার এটার আমি যেখানে থাকি এটার এক্সাম্পল দিতে পারি, হাউজিং সোসাইটিটা। এই সোসাইটিটা কি করে করে ফেলছে দেখে, চারিপাশ থেকে ওয়াল তুলে এমন ভাবে আলাদা করে ফেলছে। আর আমার এখান থেকে মহাখালীর ওয়্যারলেস এর যে গেট বা বাসস্ট্যান্ড বা টিবি গেট বা যদি বলি ব্র্যাক ইউনিভার্সিটি, আসলে আমি যদি সরাসরি ক্রস করতাম 2 থেকে 3 মিনিটের রাস্তা, একদম সোজা ক্রস করলে, কিন্তু সোজা ক্রস করার কোনো ওয়ে নেই, বিকজ পুরা টেরিটরিটা বাউন্ডারি দিয়ে ঘিরে ফেলা। আমাকে ওটা পুরো ওখান থেকে বের হইতে হলে মানে অনেকটা ঘুরে একদম ওই জায়গাটাতে পৌঁছাতে হচ্ছে। কারণ হচ্ছে ওরা আসলে ইন্ট্রোডিউশনটা চায় না, হাউজিংটাকে, এই টোটাল সোসাইটিটাকে আলাদা করে ফেলা হয়েছে। একটুখানি ওই বাইরের টোটাল ডিস্টারবেন্স বলি, নয়েজ বলি বা যেটাই বলি, সবকিছু থেকে এটা একটা রেসিডেন্সিয়াল এরিয়া, এটা আলাদা থাকবে, এরকম একটা ভাব ভাবে। তো এই যে এটা একটা ইনসুলেশন, এটা হতে পারে একটা। তারপরে এরকম আপনারা আরো তো দেখবেন যে নিকুঞ্জ, নিকুঞ্জ 1, 2 সবই কিন্তু এই মানে কি একটা শহরের ভিতরেও, একটা ওয়ার্ডের ভিতরেও, সবকিছু ভিতরেও একটা আলাদা একটা টেরিটরি, ওটা তাই না? আলাদা একটা বাউন্ডারি দিয়ে আলাদা করে ফেলা। তো এই আর কি লিঙ্গুইস্টিক কলিউশন থার্ড টার্মটা বলছে, যেটা কিনা প্রিভেন্ট করতে পারে। সেটা কি, হুইচ মিনস এঙ্গেজিং উইথ ওয়ান অ্যানাদার অ্যামং দ্য গ্রুপ ইন কনভারসেশন ইন স্ট্রেঞ্জ ডায়ালেক্টস অ্যান্ড অড জেস্টার্স, দেয়ারবাই কনফিউজিং অ্যান্ড এক্সক্লুডিং দ্য ইনভেডার্স। খুবই ইন্টারেস্টিং এবং মজার, এটা খুব এবং এবং হাস্যকর কিছুটা। এখানে একটা ওয়ে বলছে লিঙ্গুইস্টিক কলিউশন, এটা দিয়ে চাইলেই আরেকটা মানুষকে বা একটা ইন্ডিভিজুয়াল, একটা বহিরাগত মানুষকে আলাদা করে ফেলা সম্ভব। যেমন আমি যেটা বলতেছিলাম যে ধরেন এক জায়গায় যদি সিলেটের কিছু মানুষ এক জায়গায় হয়ে যায়, ওরা যে ভাষায় কথা বলবে আপনি আসলে সেটা বুঝতেই পারবেন না বা আপনি বলতেও পারবেন না। আপনি অটোমেটিক্যালি সেখানে কি ফিল করবেন, একজন মানে বহিরাগত ফিল করবেন, এবং আপনি কিন্তু ওখান থেকে আর একটু পরে এমনিতেই সরে যাবেন, এমনিতেই আলাদা হয়ে যাবেন। একদম ওই এক্সাম্পলটাই দিচ্ছে এখানে, লিঙ্গুইস্টিক কলিউশন। হ্যাঁ, সো একই কন্টিনেন্ট অফ পিপল যদি একটা এই জিনিসটাকে, টেরিটরিটাকে মেনটেন করতে চায়, তারা যদি একই ভাষাভাষীর হয়ে যায়, তো সেখানে আপনি নিজে থেকেই বহিরাগত ফিল করবেন এবং ইউ উইল লিভ, তাই না? ইউ উইল লিভ দ্য টাউন, ইউ উইল লিভ দ্য টেরিটরি, দ্যাট ইজ ইট। তো এই গেল হচ্ছে এই 3টা পয়েন্ট ইম্পর্টেন্ট, কিন্তু ব্যাপারটা হচ্ছে টেরিটোরিয়াল এনক্রচমেন্ট কিভাবে আসলে প্রিভেন্ট করা যায়। আচ্ছা, ফোর্থ এবং দ্য লাস্ট ওয়ান, আর্কিটেকচারাল ইমপ্লিকেশনস অফ পার্সোনাল স্পেস অ্যান্ড টেরিটরি। এই যে এতক্ষণ আমরা পড়লাম পার্সোনাল স্পেস, টেরিটরি কি, সাইকোলজিক্যাল নিডস কি হতে পারে বা প্যাটার্নস গুলা, এটার আর্কিটেকচারাল ইমপ্লিকেশনস গুলা কি হতে পারে। Since architecture is meant for people and their activities, it must take into account the psychological mindset and expectations of its users, along with all other requirements. People loves owning things and exercising authority, তাই না? এটা কিন্তু খুব সত্যি কথা। আর্কিটেকচারে যেহেতু তার মানে মানুষের জন্য এবং মানুষের অ্যাক্টিভিটিস কে রেসপন্স করেই তৈরি করা একটা সাবজেক্ট, এটা অবশ্যই আসলে অ্যাকাউন্টে নেওয়া উচিত যে একটা মানুষের বা যে কোনো জায়গায় একটা সাইকোলজিক্যাল নিড আছে, একটা মাইন্ড সেট আপ আছে, ঠিক আছে? তো অন্যান্য রিকোয়ারমেন্টের সাথে এই রিকোয়ারমেন্টটা আসলে মাথায় রেখে ডিজাইনটা করা উচিত। পিপল লাভ ওনিং থিংস, মানুষ মাত্রই কোনো একটা যে কোনো একটা জিনিসকে আসলে ওন করাটা পছন্দ করে এবং এক্সারসাইজিং অথরিটি, এবং সেই জিনিসটা কন্ট্রোল নিতে চায়, সোজা কথায়। ঠিক আছে, আপনি খেয়াল করে দেখবেন যে আপনারা যদি 5 জন মিলে একটা জিনিস কিনেন কখনো, আমি জানি না কখনো করছেন কিনা, তার মধ্যেও কারোর দেখবেন বা সবারও হতে পারে যে মানে মন চায়, ঠিক আছে, আমি বলতেছি না যে সে এক্সপ্রেস করে বা বিহেভ করে, তার হয়তো মন চায় যে এই জিনিসটা যদি আমার কাছে থাকতো ভালো হইতো, বা এই জিনিসটা যদি আমি কন্ট্রোল করতে পারতাম ভালো হইতো। সো ফ্যাক্ট ইজ দ্যাট পিপল, মানে মানুষের আসলে সাইকোলজিক্যাল বা হিউম্যান বিং এর প্যাটার্নটাই এরকম। Further, people often seek privacy and freedom for interference by others. People live and work in spaces and therefore spatial control, individual privacy as well as freedom from interference are often sought and considered essential for people's welfare.
Thus, personal space and territory are very important requirements for conscious individuals. তো এগুলো আসলে খুব জেনারেল কথাবার্তা, যে পার্সোনাল স্পেস যেগুলো আমরা বলে আসছি। তো খুব স্বাভাবিক ব্যাপার যে আমি যদি এরকম একটা পার্সোনাল স্পেস এর কথা চিন্তা করি বা একটা টেরিটরি ব্যাপার চিন্তা করি, সেখানে আসলে আর্কিটেকচারাল টার্ম গুলো চলেই আসে, বিকজ আমরাই স্পেস ডিজাইন করি, রাইট? So, in meeting the requirements of personal space and territory, the space requirements in human habitation and workplaces must have a minimum standard. এখন আসতেছে আসল কথা, যে এই যে স্পেসের রিকোয়ারমেন্ট গুলো যদি ফুলফিল করতে হয়, তাহলে আর্কিটেকচারালি আসলে কোন কোন জিনিসগুলো কনসিডার করা উচিত। ফার্স্টেই বলতেছে যে একটা মিনিমাম স্ট্যান্ডার্ড মেনটেন করা উচিত। সেটা আপনার ওয়ার্ক পারপাজের স্পেস হোক, এটা আপনার থাকার জায়গা হোক, যেটাই হোক না কেন, যখনই আপনি একজন আর্কিটেক্ট হিসেবে জিনিসটা ডিজাইন করতেছেন, সেটা আপনাকে একটা স্ট্যান্ডার্ড মেনটেন করতেই হবে, করতেই হবে, করতেই হবে। আপনি কখনোই চাইলেও কোনো বাজে সলিউশন দিতে পারেন না। যেমন ধরেন আমি বলছি, আপনাকে করাইল বস্তির পিপলদের জন্য একটা স্পেস ডিজাইন করতে হলো, যে ওই জায়গাটা আসলে শিফট করা হবে, হ্যাঁ। সো এটাকে আমরা কি বলি, লো কস্ট হাউজিং বা সামথিং লাইক দ্যাট। আপনি চিন্তা করতেছেন, আরে ওদের জন্য, ওরা তো এতদিন বস্তিতে থাকছে, আমি ওদের জন্য ডিজাইন করবো, আমি আরেকটা বস্তি বানাই, বা আমি একটা ওই রকমই, ওরা যে স্পেসে থাকছে ওই স্পেসে ওইভাবে দিলেই হবে। নেভার, নেভার এভার, ইউ ক্যান নট ডু দিস। ঠিক আছে? আপনাকে হয়তো বা আপনার যদি কি বলবো, ম্যাটেরিয়ালিস্টিক বা আর্থিক ওই জায়গাটাতে সংকটের ব্যাপার থাকে, বা বাজেট কম থাকে, বাজেটারি ইস্যুস থাকে, হ্যাঁ, সেই ক্ষেত্রে কি করতে পারেন আপনি? আপনি তখন ম্যাটেরিয়ালের চেঞ্জ আনতে পারেন। তারপরে আপনি কিভাবে কস্টটাকে লো করে ফেলা যায়, হ্যাঁ, সেইগুলো আপনি চিন্তা করতে পারেন। কনস্ট্রাকশন কস্ট কত কম হবে, আপনি সেইগুলো ইনভেনশন করবেন। আর্কিটেক্ট হিসেবে আপনি সেইখানে ক্রিয়েটিভ হবেন, কিন্তু আপনি কখনোই ওদের ভিতরকার ইনডোর স্পেস কোয়ালিটিটাতে ছাড় দিতে পারবেন না। ওকে? সো এটা, সেটা যে ক্লাসের পিপলই হোক, আপনি যার জন্য ডিজাইন করেন না কেন। Besides, planning and design of the spaces may also become important in this context. এই যে একই কথা বলে ফেলছি। Inadequate and unorganized spaces, be these in the living or in the working environments, are likely to fail to meet these important psychological requirements. যদি কিনা আপনি inadequate বা unorganized ভাবে আপনি স্পেস মানে কি ডিজাইন করেন, আপনি দেখবেন যে এই যে রিকোয়ারমেন্টটা আমরা কথা বলতেছি, সাইকোলজিক্যাল একটা রিকোয়ারমেন্ট, এটা আসলে ফুলফিল করতে জায়গাটা বাদ মানে ব্যর্থ হবে। সেটা কি রকম? আমি একটা আরেকটা আবার এক্সাম্পল দিতে পারি। সেপার, আপনি একটা বাসায় আসছেন বা একটা বাসা ডিজাইন করছেন, ঠিক আছে? সেই বাসাতে আপনি এমন ভাবেই ডিজাইন করছেন, বা এটা কিন্তু আমি জানি না আসলে কতটুকু রিলেট করতে পারবেন, স্টিল আমি ট্রাই করতেছি বোঝানোর। আপনার বাসার প্রত্যেকটা রুমের ওরিয়েন্টেশন, হ্যাঁ, তারপর আপনার বিল্ডিং ম্যাটেরিয়ালস ইত্যাদি জিনিসগুলো এফেক্ট করে এমন একটা সিচুয়েশন তৈরি হয়েছে, যে আপনার পাশের রুম থেকে আপনার কথা সব শোনা যায়, ঠিক আছে? বা আপনার পাশের ফ্ল্যাটে কি নিয়ে ঝগড়া করতেছে আপনি শুনতে পাচ্ছেন। ওই পাশের বাসায় কিচেনে কি রান্না হচ্ছে আপনি সব বুঝতে পারতেছেন, দেখতে পারতেছেন। সো ওদের প্রাইভেসিটা কিন্তু ডিস্টার্ব হচ্ছে, একই সাথে আপনার প্রাইভেসিটাও ডিস্টার্ব হচ্ছে, হচ্ছে না? সো আর্কিটেক্ট হিসেবে কিন্তু ওই জি ম্যাম, জি ম্যাম। আর্কিটেক্ট তাহলে কি ওই জিনিসটা অ্যাচিভ হলো? আপনি যে পার্সোনাল স্পেসের যে জিনিসটা, ফিলটা আপনি নিতে চাইলেন, যে পার্সোনাল স্পেসের একটা বিলঙ্গিং সেন্সটা আপনি নিতে চাইলেন, ওই জায়গাটা কিন্তু অ্যাচিভ হইলো না। আপনাকে একটা ফোনে কথা বলতে গেলেও যদি চিন্তা করতে হয় যে আমার প্রাইভেসি ডিস্টার্ব হচ্ছে, পাশের রুম থেকে শুনে ফেলবে বা পাশের ফ্ল্যাটের মানুষজন শুনে ফেলবে, আপনার কিন্তু ওই পার্সোনাল স্পেসের ব্যাপারটা অ্যাচিভ হইলো না। সো এই যে অ্যাচিভ হইলো না, এই ফেলিয়ারটা কার? এই ফেলিয়ারটা কি যে বাসাটা কিনছে তার? কিছুটা দায় আছে, সে চেক করে না, কিন্তু এই জিনিসগুলো আসলে সবসময় কিন্তু মাথায় থাকে না। তো তার কিন্তু না, এই দায়ভারটা কিন্তু আসলে যে যে স্পেসটা ডিজাইন করছে তার। বুঝতে পারলাম? So thus in জি ম্যাম, solving a design problem, the architect's responsibility is not only to provide the required spaces in a functional and aesthetic manner, but also to address the necessary psychological concerns so that the design can meet the comprehensive requirements of functional needs, aesthetic standards, as well as psychological expectations. এক কথা একদম শেষ করে দিচ্ছে, যে সুতরাং ডিজাইন প্রবলেম সলভিং এর ক্ষেত্রে আর্কিটেক্টের রেসপন্সিবিলিটি শুধু এইটুকুতেই শেষ হয়ে যায় না, যেটা কতটা দেখতে সুন্দর হইলো, অথবা এটা তার ফাংশনকে সার্ভ করতেছে কিনা। ফাংশন সার্ভ করা বলতে কি বোঝাচ্ছে? যে একটা বেডরুমে একটা মানুষ ঘুমাবে, সেই ফাংশন সার্ভ করতেছে, শেষ। হ্যাঁ, বেডরুম বেডরুমের মতো আছে, লিভিং রুমের ফাংশন সার্ভ করতেছে, কিচেনের ফাংশন সার্ভ করতেছে, ব্যবস্থা আছে, রান্না টান্না করা যায়। তো এইটুকু করেই আসলে শেষ না। একই সাথে কি করতে হচ্ছে, এই যে নেসেসারি সাইকোলজিক্যাল কনসার্ন গুলো, এইগুলোকে আসলে আর্কিটেক্টের মাথায় রেখে ডিজাইনটা করা উচিত, ঠিক আছে? যাতে কিনা কি হয়, এই ব্যাপারগুলো, এই যে টেরিটরি বা এই যে ফিলিংসটা দেখেন, তাহলে এইখানে এখন তাহলে কোথায় দেখেন যে সাইকোলজি
আর আর্কিটেকচার কোন জায়গাটাতে এসে রিলেট হচ্ছে। আমি যে এতক্ষণ ধরে যে পার্সোনাল স্পেস আর টেরিটরি ব্যাপারগুলো পড়াচ্ছিলাম বা বুঝাচ্ছিলাম, প্রত্যেকটা জিনিস যে সাইকোলজিক্যাল এবং প্রত্যেকটা জিনিস আপনারা কিন্তু আপনাদের ডেইলি লাইফে আমার মনে হয় এক্সপেরিয়েন্স করে আসছেন। সো বুঝতে অসুবিধা হওয়ার কোনো কথা না যে এই জিনিসগুলো আসলে দরকার বা নেসেসিটি আসলে আছে, তাই না? জি ম্যাম, আসলেই। জি সো ম্যাম, সো ঠিক আছে। সাইকোলজিক্যাল যদি নেসেসিটিটা থেকে থাকে তাহলে সেটা আসলে আমাদের ডিজাইন পারপাসেও কিন্তু আসা উচিত এবং ডিজাইন দিয়ে জিনিসটাকে কিন্তু একটা সার্টেন লেভেল পর্যন্ত সলভ করা পসিবল। ওকে, it is true that to take architecture in such a spirit, a degree of generosity in space planning may be called for. In this connection, it may be argued that this is justifiable because buildings last for long times and in the long run such excesses will help the building remain effective as the space standards are likely to be enhanced in the society. লাস্ট কথাটাই বলতেছে এটাই যে শুধুমাত্র এটুকুই না, আসলে বিল্ডিং ডিজাইনের ক্ষেত্রে আচ্ছা কারোর একটু মাইকটা অন আছে, মোসাদ্দেক একটু অফ করবেন কাইন্ডলি। ওকে, সো যেটা বলছে যে এটা এটা সত্যি কথা যে আর্কিটেকচারকে আসলে ওই সাচ স্পিরিট ডিগ্রি অফ জেনারসিটিতে নিতে হলে একটা স্পেস প্ল্যানিংটা খুব বেশি জরুরি। হ্যাঁ, দ্যাট মিনস হোয়াট, দ্যাট মিনস হচ্ছে আপনি একটা বিল্ডিং বা একটা ইয়েকে মানে এমন একটা জায়গায় আপনি সাইটটাই পেয়ে গেছেন যে সাইটের আশেপাশের সবকিছু আপনি চাইলেও আসলে কন্ট্রোল করতে পারতেছেন না। হ্যাঁ, তো এই জায়গাটার সাথে আবার দেখেন আরবান প্ল্যানিং বা স্পেস প্ল্যানিং এর ব্যাপারটা জড়িত। যেমন একটা রেসিডেন্সিয়াল এরিয়ায় আসলে রেসিডেন্সিয়াল বিল্ডিং ই শুধুমাত্র থাকা উচিত, সেখানে আসলে কমার্শিয়াল পারপাস বা মিক্সড ইউজ প্যাটার্নটা থাকা উচিত, থাকলেও সেটারও আবার জোনিংটা ডিফারেন্ট হবে। এই জিনিসটা কিন্তু স্পেস প্ল্যানিং এর আন্ডারে পড়ে। তো এই জিনিসটা যতক্ষণ পর্যন্ত না হচ্ছে বা না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি চাইলেও ওই জিনিসটা কন্ট্রোল করতে পারবেন না। সে একই বিল্ডিং আপনার দোতলায় আসতে হচ্ছে একটা অফিস, তিনতলায় আসতে একটা বাসা। হুম, তো বা পাশের একদম অ্যাডজেসেন্ট একটা পাশেই আছে একটা বাসা, তো ওই বাসার ভিতরে একটা বাচ্চা চিল্লাচিল্লি করতেছে, কান্নাকাটি করতেছে, আপনি এখানে বসে বসে আপনি অফিস করতেছেন, অফিস করতে করতে আপনি এটা শুনতে বাধ্য। তো আপনি কিন্তু অফিসের ওই এনভায়রনমেন্টটা বা ফিলিংসটা আপনি পেলেন না, কিন্তু পাওয়ার কথা ছিল। কিন্তু এটা তো আসলে আপনার হাতেও না, এটা যে বিল্ডিং ডিজাইন করছে আর্কিটেক্ট তার হাতেও না, রাইট? সো এটা কোথায়, এটা হচ্ছে স্পেস প্ল্যানিং এর আন্ডারে পড়ে। যে কিনা বিল্ডিংটা ভাড়া দিতে বলি বা লোকাল গভর্নমেন্টের লিগালাইজেশনের ব্যাপারটা বলি, অথরাইজেশনের ব্যাপারটা বলি, ওইখানে আসলে পলিসিতেই থাকা উচিত না। পলিসিতেই যদি করে দেওয়া হয় যে রেসিডেন্সিয়াল এরিয়ায় কোনো অফিস হইতে পারবে না, কোনো ওয়ার্ক স্পেস হইতে পারবে না, তাহলে ব্যাপারটা সলভ করা যায়। সো শুধুমাত্র যে আসলে আর্কিটেকচার প্ল্যানিং করে সলভ হয়ে যায় ব্যাপারটা এরকম না, স্পেস প্ল্যানিংও জরুরি। তারপরও বিল্ডিং প্ল্যানিং এর ক্ষেত্রে অবশ্যই অবশ্যই ব্যাপারটা মাথায় রাখা দরকার। এই কারণে, কারণ একটা বিল্ডিং কিন্তু আসলে অনেক লং টাইম পর্যন্ত এক্সিস্ট করে। স্পেস প্ল্যানিংটা যে কোনো সময় চাইলেই চেঞ্জ করা যেতে পারে, পলিসি আমি চাইলেই বানাই ফেলতে পারি। বা এই যে দেখেন এখন ড্যাপের প্রপোজাল আসতেছে, তাই না, এত বছর পরে, স্বাধীনতা 50 বছর পরে। তো তার মানে কি ঢাকা শহরের ডিটেইল এরিয়া প্ল্যান নতুন করে আসতেছে, এটা স্পেস প্ল্যানিং। হ্যাঁ, তো এই প্ল্যানিংটা আসলে তখন হওয়া উচিত ছিল। হ্যাঁ, ডেফিনেটলি তখন ওই রিসোর্স ছিল না, সাবজেক্টই বুঝতো না, হোয়াট ইজ আরবান প্ল্যানিং শব্দগুলোই টার্মগুলো বুঝতো না, আর্কিটেকচার তো আরো পরে আসছে, দ্যাটস এ ডিফারেন্ট থিং। সো হয়তো বা হয়নি, তো হচ্ছে তো বিকজ হওয়ার স্কোপটা আছে। ওকে, কিন্তু এই হওয়ার স্কোপের মধ্যে কিন্তু আপনি কোথাও দেখবেন না যে বলা হচ্ছে একদম ভঙ্গুর বা যে বিল্ডিং এর লাইফ স্প্যান শেষ হয়ে গেছে, 100 বছর ধরে বিল্ডিং আছে, সেই সব বিল্ডিং ছাড়া কোনো বিল্ডিং কে ভেঙে ফেলতে হবে, উড়াই ফেলতে হবে, গুড়াই ফেলতে হবে। ইলিগাল এবং লাইফ স্প্যান শেষ হয়ে গেছে, এই দুইটা ক্যাটাগরি ছাড়া এরকম কিন্তু কোনো বিল্ডিং কে রিমুভ বা রিলোকেট করা হবে না। বিকজ বিল্ডিং আসলে কাইন্ড অফ এ মানে 100% না হোক অ্যাটলিস্ট অনেকখানি একটা পার্মানেন্ট স্ট্রাকচার, তাই না? তো এটা বলতেছে যে আপনি আসলে স্পেস প্ল্যানিং বা যে কোনো প্ল্যানিং, আরবান প্ল্যানিং এগুলো পরে করা পসিবল হলেও যেহেতু বিল্ডিং এর প্ল্যানিংটা বা বিল্ডিং এর এই যে ফাংশন সার্ভিং এর ব্যাপারটা, এই ব্যাপারটা পরবর্তীতে আসলে সলভ করা যায় না। সো এটাকে প্ল্যান করার সময় মাথায় রাখা উচিত। সো আজকে এই পর্যন্তই শেষ। নেক্সট হচ্ছে আমাদের ভিজুয়াল পার্স। আচ্ছা, আমি কি নেক্সট ক্লাস পাবো? আজকে কত তারিখ? 19 তারিখ। 26 তারিখ থেকে তো পরীক্ষা শুরু। 23, 24, 25, 26 তারিখ, হ্যাঁ এক্স্যাক্টলি 26 তারিখ থেকে পরীক্ষা শুরু। আপনাদের রুটিন অবশ্য দেয় নাই, আমাদের এটাই লাস্ট চ্যাপ্টার ছিল, একটা চ্যাপ্টার মানে আমাদের একটা ক্লাস লাগবে। মেকআপ নিয়ে ফেলা যায়। আপনাদের কি কোনো মেকআপ ক্লাস আছে রিসেন্টলি? আমাদের নাই। না ম্যাডাম। অনেকগুলো ব্যাচ আছে তাই জিজ্ঞেস করতেছি। তাহলে আগামীকালকে 7টার সময় মেকআপ ক্লাস নিয়ে ফেলি আমি। ম্যাম আমাদের মেকআপ কি আছে, কোন ক্লাস?
এটা 3 কয়টা থেকে? 7:30 থেকে 7:30 থেকে 8:30 এরকম। ম্যাম 9টার দিকে নেন, নিতে পারেন। 9টার দিকে শিওর? বাকিরা সবাই শিওর? আমি মানে একটা দুটো ব্যাচে না, সবার মতামত চাচ্ছি। জি ম্যাম, আমাদের জি ম্যাম নিতে পারবেন। আপনারা দুজন তো সেম মিস ব্যাচ। আমাদের ক্লাস আছে কালকে 7:30 থেকে। 9টা বলছি আমি, 7:30 বলিনি তো। মিস 9টার দিকে হয়তো পসিবল হবে তো। ওকে, 9টার দিকে আমি আবার বলছি, 9টায় একজন আপনাদের মধ্যে থেকে একজন প্রপোজ করেছেন যে 9টা থেকে নেওয়া যেতে পারে। বাকিদের মতামত কি সেটা জানতে চাচ্ছি। 9টার দিকে হলে ভালো। ভালো হয়। ওকে, ম্যাক্সিমাম মনে হয় বলে ফেলছে। তাহলে ঠিক আছে, তাহলে আগামীকালকে 9টা থেকে। হ্যাঁ, মিস আমাদের জুরি আছে না? প্রিলি 9টায় শেষ হবে না? 9টার আগে? কথা না মনে। তার কথা না। না বলো দিন ভালো হয় মিস এদিকে বলছিলাম 9টা হলে ভালো হয়। 9:30 শেষ করবেন কখন? 11টায়? ম্যাম দাদা আরেকটা ক্লাস আছে আমার, আগে আমি ওটা নিয়ে ফেলবো, মানে আমি শাফল করে ফেলবো আপনাদেরটা যখন হয়।